ওরা দুটো প্রোডাক্টকে পাশাপাশি রেখে দেয় যাতে বেশি দূর যেতে না, অর্থাৎ ডায়াপার অ্যান্ড বিয়ার, যেটার সঙ্গে কোনো কানেকশন নেই। কিন্তু প্রথমে ওরা অবাক হয়ে যায় কি করে এটা হচ্ছে যে ডায়াপার বিক্রির সঙ্গে বিয়ারের বিক্রি সেই পার্টিকুলার হলিডেজে বেড়ে যাচ্ছে এত। এরকম মজার ব্যাপার। বিজ্ঞাপন কোনো পণ্য কিন্তু বিক্রি করতে পারে, বিজ্ঞাপন আকর্ষণ করতে পারে ভোক্তাকে পণ্যটা কিনতে আসা পর্যন্ত। মোবাইল ফোনে একটা মাইক্রোফোনের অ্যাক্সেসের ব্যাপার আছে, সেই মাইক্রোফোনের অ্যাক্সেস খুলে দেখবেন আপনি কিন্তু দিয়ে রেখেছেন অনেক জায়গায়, অর্থাৎ মোবাইল ফোনের সিম কার্ড নেই, মোবাইল ফোন চার্জ হচ্ছে, বন্ধ আছে, তখনও কিন্তু মাইক্রোফোন রেকর্ড করছে আমরা কি বলছি, সেখান থেকেও কিন্তু আমরা পরের দিন কি দেখবো সেটা দেখতে পাচ্ছি। আমি একটা নীল রঙের একটা পার্টিকুলার ব্র্যান্ডের গাড়ি আমার পছন্দ হয়েছে, আমি ঠিক করেছি সেটা কিনবো। গাড়ি কেনার আগে আমি রাস্তায় যখন বেরোচ্ছি, গাড়িতে যাচ্ছি, আমার চোখে পড়ছে ওই ব্র্যান্ডের ওই নীল রঙের গাড়ি সবাই চালাচ্ছে, ম্যাক্সিমাম আমার চোখে পড়ছে। এটা কি করে হচ্ছে? ইনসাইট ছাড়া বিজ্ঞাপন হবে না। এমন বিজ্ঞাপনও হয়েছে যেখানে দেখা গেছে একটা বাসের মাথায় প্রচুর লোক একসঙ্গে ট্রাভেল করছে, তারা পড়ছে না। সুতরাং ওইটা হচ্ছে ইজ দ্য কি ওয়ার্ড ইন দ্যাট অ্যাডভার্টাইজিং, দ্যাট ইজ দ্য ডিফারেন্সিয়েটর। অন্য কেউ সেটা বলছে না বা এরম ক্রিয়েটিভলি বলছে না। 70-এর সময় পর থেকে কলকাতা থেকে সব বড় বড় যে কোম্পানিগুলো তারা বম্বে চলে যায় বা দিল্লি চলে যায়। তার আগে কিন্তু বিজ্ঞাপনের পীঠস্থান ছিল কলকাতা। সুতরাং মিথ্যে কথা বললে জিনিস বিক্রি হয় না, কিন্তু সত্যি কথা আকর্ষণীয় করে বলা কিংবা অর্ধেক সত্যি সেটাকে আকর্ষণীয় করে বলার মধ্যে কিন্তু সেটা মিথ্যে বলে আমি মনে করি না, সেটার মধ্যে কিন্তু একটা অন্য চ্যালেঞ্জ আছে। জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে, বা ধরুন জিন্দগি কে সাথ ভি জিন্দগি কে বাদ ভি, অথবা ধরুন यही है রাইট চয়েস বেবি। এই তিনটে বললে পরেই যে জিনিসটার কথা আপনাদের মাথায় এলো সেটা হচ্ছে বিজ্ঞাপন। প্রোডাক্টটা কি সেটার ভালো মন্দে না গিয়েও বলা যেতে পারে যে বিজ্ঞাপনের ভূমিকা এবং বিজ্ঞাপনের ইমেজ আমাদের জীবনে অনস্বীকার্য। ছোটোবেলা থেকে টিভিতে বিজ্ঞাপন দেখেছি, এখনও মোবাইলে আমরা সবসময় বিজ্ঞাপন দেখি, এবং সমাজের সাথে বিজ্ঞাপনের আমার মনে হয় এবং আমাদের জীবনের সাথে একটা অসাধারণ একটা যোগাযোগ রয়েছে। তো সেই বিজ্ঞাপনের জগতের একজন সেই অর্থে মহিরুহই বলা যেতে পারে, এবং যিনি একটি বই সাম্প্রতিককালে, আরও অনেক বই আছে, সেটা হচ্ছে যাহা বলিব মিথ্যে বলিব। বইটা একটু তো অরিন্দম দা এসছেন আমাদের স্টুডিওতে। তো আজ আমি ওদিকে না বসে যখন অথর নিজে চলে এসছেন, তখন অবভিয়াসলি তার মুখ থেকে আমরা শুনবো বিজ্ঞাপনের কথা। অরিন্দম দা, ওয়েলকাম টু বইটেক। থ্যাংক ইউ। আমরা এখানে সাধারণত একটা বই নিয়েই কথা বলি, কিন্তু টপিক্যাল বিষয় নয়, বইটাকে রেফারেন্স রেখে আমরা একটা বিষয় নিয়ে কথা বলি। সেখানে আমার মনে হচ্ছে বিজ্ঞাপনটা আমার যেহেতু পার্সোনাল ইন্টারেস্টেরও একটা জায়গা, খুব ভালো লাগবে, আমরা আশা করবো আমাদের দর্শকদেরও ভালো লাগবে সেই বিষয়ে কথা বলতে। প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, যাহা বলিব মিথ্যা বলিব, এটা কেন নাম? এরকম একটা বইয়ের নাম কি করে হলো? তার কারণ হচ্ছে একটা, অনেকেই মনে করেন যে বিজ্ঞাপন মানে সত্যি নয়, বিজ্ঞাপনে মিথ্যে কথা বলা হয়। এদিকে আমরা যদি প্লেটো বা অ্যারিস্টটল এদের কথা দেখি, এরা বলেছেন যে এভরিথিং ইজ, মানে হোয়াট এভার উই ক্রিয়েট, যখন আমরা একটা টেবিল তৈরি করি, টেবিলের 4টে পা বা যেটাই ভেবে তৈরি করি, সেটা কখনো সত্যি নয়, পুরোটাই মিথ্যে, ওটা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, সুতরাং সেই জন্যেই মিথ থেকে মিথ্যে, এবং মিথ্যেটা যদি বারবার বলা হয় সেটা সত্যি হয়ে যায়। হ্যাঁ, সুতরাং ওই টেবিলটাকে আমরা টেবিল বলেই মনে করি, হ্যাঁ, সেটা মিথ্যে হোক আর সত্যি হোক। সেই জন্যেই যাহা বলিব মিথ্যা বলিব, বিজ্ঞাপনের সত্যি কথা বইটার নাম। তার মানে বিজ্ঞাপন মিথ তৈরি করতে পারে। বিজ্ঞাপন মিথ ডেফিনেটলি তৈরি করে, বা মিথ থেকে বিজ্ঞাপন তৈরি হয়, সেরকমও হয়। মানে ধারণা একটা আছে, সেই ধারণা থেকে বিজ্ঞাপন তৈরি হয়। তো আমি অফ ক্যামেরা শুরু হবার আগে একটু কথা বলছিলাম যে আমরা, এবং আপনার একটা খুব সম্প্রতি একটা লেখাও পড়লাম, মহিলাদের ডেপিকশন, মহিলাদেরকে কীভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা বিজ্ঞাপনে, সেটা মোটামুটি 50-এর বা 60-এর দশক থেকে ধীরে ধীরে চেঞ্জ হতে থাকছে আর কি। মানে একটা সময় গৃহবধূ ছাড়া তো মহিলা হতো না, जो प्रेस्टीज से करे जो बीवी से करे प्यार वो प्रेस्टीज से कैसे करे इनकार, যেমন তার সিকিউরিটি সেফটি পুরোটাই হচ্ছে স্বামীর দায়িত্ব। সেখান থেকে এসে আমরা ফাস্ট ট্র্যাকের একটা অ্যাড, যেখানে গিয়ে বলছে যে আই ওয়ান্ট টু বার্ন সাম ক্যালোরিজ অ্যান্ড, এবং মেয়েটি আর কি ওর বন্ধু, সে বলছে যে মে আই হেল্প, যেটা একটা অন্যরকম লিবারেশনের কথা বলে। তো আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি ইন্ডাস্ট্রির ভেতরে থেকে এই মেয়েদের পোর্ট্রেয়ালটাকে কীভাবে, মিথটা
কিভাবে চেঞ্জ হলো বিভিন্ন অ্যাডের মাধ্যমে, এবং আমরা মনে হয় প্রোডাক্টগুলোর নাম করেও করতে পারি। একটা তো ব্যাপার হচ্ছে যে সময় যখন যেভাবে বদলায় বিজ্ঞাপন সেভাবে বদলায়। হুম, সেটা কখনোই একরকম থাকে না। মানুষ বদলাচ্ছে, মেয়েরা বদলাচ্ছে, ছেলেরাও বদলাচ্ছে, সমস্ত কিছু বদলাচ্ছে। তার বদলের সঙ্গে সঙ্গে সেটার প্রতিফলন বিজ্ঞাপনেও দেখা যাবে, এটাই স্বাভাবিক। এটা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে একটা সময় যেখানে বলা হয়েছে প্রেস্টিজ এর কথা হ্যাঁ। বলেছি, বা বাথরুম, টয়লেট ক্লিনার, সেখানে দেখা যাচ্ছে যে মহিলারা রান্না করে, মহিলারাই বাথরুম ক্লিন করে, মহিলারাই ঘরের কাজ করে। সেটা পরিবর্তন হয়েছে পরবর্তীকালে। দেখা যাচ্ছে যে পুরুষ মানুষ বাড়ির, সে বাচ্চা সামলাচ্ছে বা অনেক কিছু করছে, যেটা বিদেশ থেকে অনেকটাই দেখা গেছে এই জিনিসটা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে দুজনেই সমানভাবে ভাগ করে নিচ্ছে কাজটা। এমন নয় যে পুরো রোলটা বদলে গেছে, তা কিন্তু নয়। এখানে দুজনেই সমানভাবে ভাগ করে নিচ্ছে। এবং ফ্যামিলি, যেখানে জয়েন্ট ফ্যামিলি সিস্টেম ছিল একসময়, সেটা ভাঙতে ভাঙতে এখন নিউক্লিয়ার ফ্যামিলিজ হয়ে যাচ্ছে, ছোটো ছোটো ফ্যামিলি, যেখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বা ম্যান আর ওম্যান লিভিং টুগেদার, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো যখন তৈরি হচ্ছে, তখন এই শেয়ারিংয়ের ব্যাপারটা, শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, এই জিনিসটা কিন্তু খুব সহজভাবেই চলে আসছে, এবং সেটার প্রতিফলন বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্নভাবে এসেছে। যেমন আমার মনে পড়ছে একটা, শুনেছিলাম একবার, দেখা গেছিল আমেরিকাতে ছুটির দিনে যখন মানে বাবা আর মা, ছোট বাচ্চা, বাবা বাড়িতে থাকছেন ছুটির দিনে, তার কাজ নেই, তো তার দায়িত্ব ছেলে মেয়েকে দেখা, সেদিন মা দেখবেন না, এরকম একটা ব্যাপার। তো দেখা গেছে যে সেখানে ডিপার্টমেন্ট স্টোরে 6 প্যাক বিয়ারের যে বিক্রি, সেইটা এবং ডায়াপার, এই দুটো বিক্রি একইভাবে বেড়ে যাচ্ছে। আচ্ছা। এবং তার ফলে এটা ওরা সার্ভেলেন্স ক্যামেরা দিয়ে দেখে যে বাবারা কি করছে, যে সারাদিন বাড়িতে থাকতে হবে, 6 প্যাক বিয়ারটাও কিনছে আর সঙ্গে ডায়াপারটাও কিনছে। আচ্ছা। সুতরাং ওরা তারপরে কি করে, ওই কোম্পানি P&G, ওরা দুটো প্রোডাক্টকে পাশাপাশি রেখে দেয় যাতে বেশি দূর যেতে না হয়। অর্থাৎ ডায়াপার অ্যান্ড বিয়ার, যেটার সঙ্গে কোনো কানেকশন নেই, কিন্তু প্রথমে ওরা অবাক হয়ে যায় কি করে এটা হচ্ছে যে ডায়াপার বিক্রির সঙ্গে বিয়ারের বিক্রি সেই পার্টিকুলার হলিডেজে বেড়ে যাচ্ছে এত। এরকম মজার ব্যাপার। তো আমাদের দেশেও দেখি নানান রকমভাবে মহিলাদের যে চিত্রায়ন হচ্ছে বিজ্ঞাপনে বিভিন্নভাবে, সেটাও বদলে গেছে বিভিন্নভাবে, মানে একেবারেই বদলে গেছে। সেটা ফিল্মে দেখি, OTT-তে দেখি, সব কিছুতেই দেখি। বিজ্ঞাপনে নয় কেন? কারণ বিজ্ঞাপন তো জীবনের বাইরে নয়, জীবনের ভেতরে থেকেই বিজ্ঞাপন করতে হবে। জীবন থেকে নিয়েই বিজ্ঞাপন জীবনকে দেবে। মাছের তেলে মাছ ভাজা কাইন্ড অফ। তো সেখানে তো সেটা বদলাবেই। তো এটা যেমন ওই মানে আমি ওটাখানে দেখছিলাম যে ললিতাজিকে নাকি ভারতীয় বিজ্ঞাপনে একটা এরা চেঞ্জিং একটা দেখা হয়। ললিতাজির যারা অ্যাড দেখেছেন আমাদের বয়সী আর কি, তারা জানেন, যারা ছোট তাদেরকে বলে দিচ্ছি, ললিতাজি হচ্ছে এমন একটি ক্যারেক্টার যে গিয়ে দরদাম করে বলছে যে না, এই সাবানটা ঠিক নয়, আমার এই সাবানটা লাগবে, বেসিক্যালি সার্ফের। তো সেটা কেন, মানে হঠাৎ করে ললিতাজি কেন ইম্পর্টেন্ট হয়ে উঠলো ভারতীয় বিজ্ঞাপন? ওই সময়টা খুব ইম্পর্ট্যান্ট একটা সময়। সেই সময় কিন্তু বাসু চ্যাটার্জির একটা টেলিভিশন সিরিয়াল হচ্ছে, যেখানে একজন মহিলা, শি ইজ এ সেন্ট্রাল ক্যারেক্টার, ইফ ইউ রিমেম্বার। এবং সেইখানেই কিন্তু ললিতাজি ওই 90s-এর ওই সময়টা কিন্তু এই জিনিসগুলোর পরিবর্তনটা আসছে, এগিয়ে আসছে। সেখানে এই মহিলা ক্যারেক্টাররা সামনে এগিয়ে আসছে। সুতরাং বাজার করতে যাওয়া এবং কোনটা আমার পরিবারের জন্য ভালো, কোনটা সাশ্রয় হবে বেশি, আবার লাভ হবে বেশি, সেটা কিন্তু মহিলারাই বুঝে নিচ্ছেন। এবং সেখানেই কিন্তু ললিতাজি বিকেম আ বিগ সিম্বল অ্যাট দ্যাট টাইম। এক তো হচ্ছে তখন দূরদর্শন বাদে আর কিছু ছিল না, সুতরাং অন্য কিছু দেখার কোনো মানে কোনো সুযোগই ছিল না। এটা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ওই সময় এই মহিলা দাঁড়িয়ে বুঝছেন যে আমার পরিবারের জন্যে বা আমার ছেলে, সে খেলা করছে, হ্যাঁ, বাজারে মার সঙ্গে যাচ্ছে, পুরুষ কিন্তু নেই। সুতরাং এটা খুব ইম্পর্ট্যান্ট যে মহিলা ঠিক করে নিচ্ছেন তার পরিবারের জন্য কোনটা সাশ্রয়কারী হবে, কোনটা ভালো হবে, কোনটা তাদের দরকারি। এবং এর সঙ্গে ওই সিরিয়ালটার কথাও ভাবতে হবে, যেখানে কিন্তু ওই মহিলা ক্যারেক্টার বা আরও নানান রকম সিরিয়াল সেই সময় দূরদর্শনে হচ্ছে, যেখানে মহিলারা কিন্তু প্রধান চরিত্র হিসেবে উঠে আসছেন এই 90s-এর সময় থেকে। লেট 80s 90s হবে আমার মনে হয় যতদূর। ওকে, তো আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে নেই, আমার শুধু ইন্টারেস্ট দর্শক হিসেবে অ্যাডভার্টাইজমেন্টের, তো আপনার থেকে একটু জানতে চাইবো যে একটা প্রোডাক্ট এলো, তো ওটা কিভাবে একটা বিজ্ঞাপন যেটা আমরা দেখতে পারি সেই অবধি পৌঁছানোর প্রসেসটা কীরকম? খুব সিম্পলি
প্রোডাক্ট আর ব্র্যান্ড, প্রোডাক্ট থেকে ব্র্যান্ড তৈরি হওয়াটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। যেরকম আপনি সবাই কিন্তু প্রোডাক্ট, সবাই হিউম্যান বিইং, সবাই মেল বা ফিমেল, এরকম একটা ক্যাটেগরাইজেশন আছে। কিন্তু আমরা সবাই সমান নই। তার কারণ হচ্ছে আমাদের চেহারা, আমাদের কথা বলা, আমাদের বাকি সমস্ত কিছু আমাদের আলাদা করে দেয়। এই আলাদা করে দিয়ে, হ্যাঁ, আজকে যেমন অমিতাভ বচ্চন বা শাহরুখ খান বা এরা এক একজন হিরো সবাই, কিন্তু এরা আলাদা। এই আলাদা চরিত্রটা যখন তৈরি হয় তখনই সেটা আস্তে আস্তে ব্র্যান্ড হিসেবে তৈরি করা হয় সেটাকে। এটা হলো ব্র্যান্ড তৈরির ব্যাপার। সুতরাং আপনার নাম আলাদা, আমার নাম আলাদা, সে ব্র্যান্ডের একটা নাম থাকবে, সেই নামটা আরেকটা ব্র্যান্ডের নামের সঙ্গে মিলবে না, আলাদা হবে। এইটা প্রথম তফাৎ। তারপরে এটা কারা করেন এরা? এই নামকরণের কাজটা মূলত বিজ্ঞাপন সংস্থাই করে। আচ্ছা, যে এই নামটা হওয়া উচিত, তার কারণ এই পার্টিকুলার ব্র্যান্ডের যে প্রমিস আমরা যেভাবে এটাকে পজিশন করব বাজারে, লোকের মাথায়, ভোক্তার মাথার মধ্যে দেব, সেইটা এইভাবে আলাদা হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। যেমন চাল কিনি আমরা, বাসমতি চাল, সবই বাসমতি চাল, সবই হয়তো একই রকম খেতে, কিন্তু আমরা একটা পার্টিকুলার বাসমতি চাল কিনি। কিংবা আমরা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, আমরা কোকাকোলা খাচ্ছি বা পেপসি খাচ্ছি। কেন কোকাকোলা খাচ্ছি, কেন পেপসি খাচ্ছি না, বা উল্টোটা। বা আমরা যে জিন্স পরছি, সেটা লিভাইস পরছি না, পেপে পরছি না, র্যাংলার পরছি, এর মধ্যে একটা চয়েস। এই চয়েসটা কিন্তু বিজ্ঞাপন তৈরি করে। এই চয়েসটা কমপ্লিটলি বিজ্ঞাপন তৈরি করে। এবং বিজ্ঞাপন এই ডিফারেন্সিয়েটারটা তৈরি করে যে এই ব্র্যান্ডের সঙ্গে তুমি যদি আত্মস্থ হও বা এর সঙ্গে তুমি যদি থাকো, তাহলে তুমি নিজেকে, প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টের একটা স্যাটিসফ্যাকশন কোশেন্ট আছে, কিছু একটা দেয় আমাকে। হ্যাঁ, তো সেইটা ইমোশনাল হতে পারে, সেটা র্যাশনাল হতে পারে, সেটা সেন্সারি হতে পারে। হ্যাঁ, মানে ফিল করে আমার মনে হলো, বাহ, এটা খুব ভালো তো কাপড়টা, সেটা একটা সেন্সারি ফিলিং। ইমোশনাল তো যেটা বললাম, যে আমার মনে হচ্ছে যে আমি খুব ভালো ব্র্যান্ড ব্যবহার করছি, আমি খুব ভালো কোম্পানির চা খাচ্ছি, এই যে আমি যে এটা খাচ্ছি এটা সবচেয়ে ভালো, এর চেয়ে ভালো আর কিছু হয় না। এই স্যাটিসফ্যাকশনটা একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন, এটাও হয়। আবার র্যাশনালও হয়, যে আমি এটা কিনছি, এটা এর চেয়ে কম দামে আর পাওয়া যাবে না, সুতরাং যাই হোক না কেন আমি এখান থেকে আমি জিতছি, একটা কিছু পাচ্ছি। সুতরাং পাওয়া ব্যাপারটা আছে বিজ্ঞাপনের মধ্যে। এবার আসি বিজ্ঞাপনটা তৈরি হয় কীভাবে। একজন একটা প্রোডাক্ট তৈরি করলেন, সে যে কোনো প্রোডাক্ট, একটা সাবান তৈরি করলেন, ধূপকাঠি তৈরি করলেন। সাবান তো সব সাবানই সাবান। এই সাবানটা অন্য সাবানের থেকে কিভাবে আলাদা, দেখা গেল কোনোভাবেই আলাদা নয়, একই রকম, কিন্তু তার মধ্যেও কিন্তু আলাদা করা যায় ওইভাবে, যে আমি বললাম যে এই সাবানটা মাখলে তোমার এই সময়ে এই রকম অনুভূতি হবে, বা এই সাবানটা মেখে তুমি যদি ইন্টারভিউ দিতে যাও তাহলে কিন্তু তোমার চাকরি না মানে পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু শুধু মানে মিথ্যে বক্তব্য নয়। এই সাবানের মধ্যে থেকে, বা কত কিছু ফ্রেগ্রেন্সের মধ্যে থেকে, বা কিছু এমন কিছু অনেক সময় আমরা বলি যে এই জিনিসগুলো অ্যাড করুন আপনি, তাহলে আমরা এই জিনিসটা বলতে পারবো, কিন্তু মিথ্যে বলি না। কেউ যদি বলে যে আমার ক্রকারি আনব্রেকেবল, এবং সেটা দেখা যায় সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে, সে কথা বললে কিন্তু কেউ শুনবে না। আর বিজ্ঞাপন কোনো পণ্য কিন্তু বিক্রি করতে পারে না। বিজ্ঞাপন আকর্ষণ করতে পারে ভোক্তাকে পণ্যটা কিনতে আসা পর্যন্ত। তারপর সে কিনে যদি দেখে যে সেটা সেরকম কিছু নয়, তাহলে যত ভালো বিজ্ঞাপনই হোক, সে পণ্য কিন্তু বিক্রি হবে না। এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এরপর আসছে এই জিনিসটা তৈরি করার পরে ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট, তারা বিজ্ঞাপনটাকে কিভাবে সাজাবে, কার জন্য এই বিজ্ঞাপনটা, কত বয়স মানুষটার যে কিনবে, সে কত তার রোজগার, পুরুষ না মহিলা, এই সমস্ত কিছু দেখে একজন ভোক্তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত একটা পুরো জার্নি ম্যাপ করার চেষ্টা করে, যে এই লোকটা অ্যাকচুয়ালি কী করে, এর কীভাবে যায়, ট্রেনে যায় না বাসে যায় না। ফিল্মেও তাই হয় একইভাবে, এরকমভাবে। কারণ ফিল্মের যে অডিয়েন্স, তারা সেও তো অডিয়েন্স, সেও তো একটা কিছু দেখছে, শুনছে। এনি কাইন্ড অফ কমিউনিকেশনে আমি যাকে দেখাচ্ছি তার টিপিক্যাল ক্যারেক্টার, টিপিক্যাল যে কনজিউমার বা টিপিক্যাল কী বলে প্রোট্যাগনিস্ট, তাকে আমি যদি চোখের সামনে ম্যাপ না করতে পারি, তাহলে কিন্তু আমি কোনোভাবেই বিজ্ঞাপন, মানে ঠিকভাবে বিজ্ঞাপন করে ঠিক জায়গায় পৌঁছতে পারবো না, যাতে মানুষ মনে করে যে না, এ তো সত্যি কথাই বলছি, তো আমার কথাই বলছে। এই জিনিসটা ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের কাজ। তারপরে মিডিয়া ডিপার্টমেন্ট সেটা ঠিক করে কিভাবে এটা হোর্ডিং হবে, না প্রিন্ট অ্যাড হবে, না ডিজিটাল মিডিয়ামে যাবে, না ফিল্ম হবে, এটসেট্রা। এইভাবে জিনিসটা, মানে আপনি বলছেন যে যদি প্রিন্ট অ্যাডও হয়
তাহলেও তার সকাল থেকে রাত অবধি সে কি করবে, একদম। এই পুরো স্টোরি লাইনটা তৈরি করতে হয়। হবে, কেননা সেটা দিয়েই আমি দূর থেকে ওই মানুষটাকে সামনে না গিয়েও বুঝতে পারবো। এটাকে বলে কনজিউমার ইনসাইট, যাকে আমাদের পরিভাষায় বলা হয়। কনজিউমার ইনসাইটটা হচ্ছে যে আমার যে টার্গেট কনজিউমার, যিনি মূল ভোক্তা, তার মনের মধ্যে কি আছে, অর্থাৎ সে কি খাচ্ছে, কখন ঘুমোচ্ছে, সেগুলো যেমন আছে, সে সরস্বতী পুজোর দিন কি করছে, বা দোলের দিন কি করছে, উৎসবের দিন কি করছে বা করছে না, বা সে যদি কি বলে ঈদের দিন সে কোথায় কি করছে, মানে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যে কোন জিনিসটা তাকে অ্যাপিল করে বেশি। যে কারণে আমরা পয়লা বৈশাখের সময় নানা রকম প্রিন্ট বিজ্ঞাপন দেখতে পাই, যেটা পয়লা বৈশাখ সংক্রান্ত প্রিন্ট বিজ্ঞাপন, বা ইলিশ মাছ বা চিংড়ি মাছ এর কথা উঠে আসে যখন আমরা সর্ষের তেলের বিজ্ঞাপন দেখি। তার কারণ এগুলো ইনসাইট, যে বাঙালি সর্ষের তেল দিয়ে শুধু তো ইলিশ আর চিংড়ি মাছ রান্না করে না, আরও নানান রকম জিনিস রান্না করে। কিন্তু ওইটা দেখালে, ওইটা বললে তার মনের মধ্যে, তার ইমোশনালি এমন একটা জিনিস জেগে উঠবে যে সে সেই স্বাদটা ফিরে পাবে এবং মনে হবে যে এই রিকল করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে তৈরি হয় এই কনজিউমার ইনসাইট। এই আমি ইনসাইটটা যে আপনারা নেন, সেটার রিসার্চটা কে করে? সেটার রিসার্চটা অনেকাংশে সার্ভিসিং ডিপার্টমেন্ট করে, বা ক্রিয়েটিভে যারা থাকে তাদের কিন্তু অনেক বেশি সৃষ্টিশীল হতে হয় এই জিনিসগুলো করতে। যেমন আমি ধরা যাক আমি ক্রিয়েটিভে কাজ করি এবং আমার গাড়ি নেই, আমার একটা স্কুটার আছে, আমি ট্রেনে করে যাতায়াত করি, আমি শহরের বাইরে থাকি, তো আমি আমার মতো করে ভাবলে কিন্তু সব বিজ্ঞাপন করতে পারবো না। অর্থাৎ আমাকে যদি মার্সিডিজ বেঞ্জের বিজ্ঞাপন করতে হয়, তাহলে কিন্তু আমাকে সেই লোকটা যার গাড়ি আছে, শুধু গাড়ি আছে না, এরম বিলাসবহুল গাড়ি আছে বা কেনার সামর্থ্য আছে বা কিনতে চায়, সে কি করে, সে কোথায় যায়, সে কি খায়, সে কোন ক্লাবে যায়, এই সমস্ত কিছু অনুভূতি, এই সমস্ত কিছুর এক্সপিরিয়েন্স কিন্তু আমাকে জানতে হবে, পারলে করতে হবে। বা সেই জন্যে বিজ্ঞাপনে আসতে গেলে প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে চোখ কান নাক একেবারে খোলা রাখতে হবে, এবং যত কিছু সোক করা যায় বাইরে থেকে, যে একটা আমার মতো সব মানুষ নয়, তো অন্য মানুষ কী রকম সেটাও জানতে হবে। সুতরাং আমি যে টুপিটা পরে একটা বিজ্ঞাপন করছি, আরেকটা টুপি পরে কিন্তু অন্য বিজ্ঞাপন কথা ভাবতে হবে। আমরা কি একটা কোনো এক্সাম্পল আপনার জীবনের যে কোনো একটা ক্যাম্পেইন থেকে এমনি একটুখানি রিলিভ যদি করা যায় আবার করে, যে আমরা এরকম একটা ব্র্যান্ডের কথা বলেছিলাম, যদি নাম নিতে অসুবিধা তাহলে নাম নাই নিলাম, কিন্তু সেটাকে এইভাবে আমরা ম্যাপ করেছিলাম, তেমনি যদি কিছু একটা রিকল করা যায়? অনেক বিজ্ঞাপনই, সব বিজ্ঞাপনই প্রায় এরকমভাবে করা হয়। আমি দুটো বিজ্ঞাপনের কথা বলতে পারি। একটা রিয়েল এস্টেটের বিজ্ঞাপন, একটা কোম্পানি তার রিয়েল এস্টেট করছে, তো সেখানে আমরা বাড়ি বিক্রি তো তারা করছে, বাড়ি বিক্রি করা ছাড়াও তারা সমাজ নিয়ে ভাবছে, তারা পরিবেশ নিয়ে ভাবছে। এই জিনিসটা যদি আমার ভোক্তার মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, যে আমি আগামী দিনে আমার পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীটা আরও সুন্দর, আরও সবুজ যদি করে রাখতে চাই, তাহলে আমার কি করা উচিত, বা আমি কতটুকু কি করতে পারি, এই রকম একটা বিজ্ঞাপন তারা করেছিল। এতে আমি একটা হেডলাইন লিখেছিলাম, বি সেলফিশ। মানে কেন সেলফিশ? না, আই হ্যাভ টু বি সেলফিশ বিকজ আমার ছেলে মেয়ে, আমি যদি আরও বেশি বাঁচতে চাই, বা তাদের যদি আরও সুন্দর জায়গায় বাঁচে, তাহলে আমাকে ঠিক সময় কলের জলটা বন্ধ করতে হবে, অপ্রয়োজনে আমি ইলেকট্রিক করবো না, আমার সুইচটা অফ করতে, বেসিক ছোট ছোট জিনিস যেগুলো আমরা করি। হ্যাঁ, আমি হর্ন দেব না অপ্রয়োজনে, এই সমস্ত জিনিস করে এই বি সেলফিশ লাইনটা বলা হয়েছিল। এতে হয়েছিল কি, এতে মানে জ্ঞান দেওয়া নয়, কিন্তু অন্যভাবে বলা, যে স্বার্থপর হওয়ার এটা একটা পজিটিভ দিক, এরকম একটা বিজ্ঞাপন করা হয়েছিল। এই জিনিসটাও আমরা পেয়েছিলাম মানুষকে দেখে দেখে, যে কেউ কিন্তু জ্ঞান শুনতে চায় না। হ্যাঁ, তুমি এটা করো ওটা করো বললে কেউ শুনবে না, কিন্তু আমি যদি বলি যে তুমি সেলফিশ হয়ে নিজের জন্য এটা করো, তোমার জন্যে করো, আর কারোর জন্য ভাবতে হবে না তোমাকে, এটা যদি প্রত্যেকে ভাবতে শুরু করে, তাহলে একটা অন্য রকম পরিবর্তন আসতে পারে। এইটা একরকম। তারপরে আমার একদম প্রথম জীবনে আমার মনে আছে এশিয়ান পেইন্টস সেই সময় ইস্টার্ন রিজিয়নে, বিশেষ করে বেঙ্গলে, ওদের মার্কেট খুব বড় ছিল না তখন। ওরা দুটো জিনিস তৈরি করে, একটা হচ্ছে শারদ সম্মান বলে দুর্গাপুজোগুলোকে পুরস্কার দেওয়া শুরু করে, এবং আরেকটা ছিল শিরোমণি পুরস্কার। শিরোমণি পুরস্কার হচ্ছে সাহিত্য, চলচ্চিত্র এটসেট্রা, এই সমস্ত কৃতি ব্যক্তিত্বদের একটা পুরস্কার দেওয়া, অর্থাৎ বাংলার সংস্কৃতি, বাংলার সমাজের সঙ্গে কাছাকাছি আসার একটা চেষ্টা। সেখানে আমরা একটা বিজ্ঞাপন করেছিলাম,
পুরোটাই খবরের কাগজের বিজ্ঞাপন, পাতা জোড়া বিজ্ঞাপন। আনন্দবাজার, বর্তমান, আজকাল, স্টেটসম্যান, টেলিগ্রাফ প্রত্যেকটা কাগজে আলাদা আলাদা বিজ্ঞাপন ছাপা হয়েছিল বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, এবং প্রত্যেকটা ওই খবরের কাগজের পাতার মতো দেখতে করে সাজানো হয়েছিল। আচ্ছা। এবং সেখানে ওটা অ্যাডভার্টোরিয়াল, পরে পরে যখন মানে টেলিগ্রাফ খুলে মনে হবে ওটা টেলিগ্রাফেরই লেখা, ওটা কোনো বিজ্ঞাপন নয়। ছোট পাশে একটা আচ্ছা। এশিয়ান পেইন্টসের বিজ্ঞাপন আছে, কিন্তু বাকিটা এশিয়ান পেইন্ট শারদ সম্মান নিয়ে লেখা হয়েছিল এমনভাবে। এটাও একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে লোকে তো পয়সা দিয়ে বিজ্ঞাপন দেখেন না বা বিজ্ঞাপন দেখতে চান না, জোর করে ঢুকে যেতে হবে তার মাথার মধ্যে যাতে সে আমাকে এড়িয়ে যেতে না পারে। এটা একটা পন্থা, যে এই যে সকাল থেকে রাত্রির পর্যন্ত যে বলছিলাম যে একটা মানুষ কি করে, সে যখন কাগজ পড়ে তাহলে সেই কাগজের যে খবর সেটা যে বিজ্ঞাপন নয় বলে কিন্তু বিজ্ঞাপনই দেখছে সে। এই জিনিসটা Okay. করাটা, এই বিজ্ঞাপন আর বিজ্ঞাপন নয়, এডিটোরিয়াল আর অ্যাডভার্টোরিয়াল, এই জিনিসটা ভেঙে দেওয়ার চেষ্টা, এটা বিজ্ঞাপন চিরকালই করে। যে কিভাবে আমি এমনভাবে ঢুকে যেতে পারি মানুষের মাথার মধ্যে, কারণ আমাদের সবার প্রচণ্ড নানান রকম কাজে ব্যস্ত, কারো সময় নেই বিজ্ঞাপন আলাদা করে দেখার জন্যে। আমরা যখন FM-এ গাড়ি চালাতে চালাতে গান শুনি, তখন যখন বিজ্ঞাপন আসে বন্ধ করে দিই। কিন্তু এমন যদি কোনো বিজ্ঞাপন হয় যেটা আমরা এড়িয়ে যেতে পারছি না, সেটা হাসি পেতে পারে, খারাপ লাগতে পারে, ভয় করতে পারে, এই ধরনের বিজ্ঞাপন আমার মনে হয় খুব জরুরি বিজ্ঞাপন। এবং বিজ্ঞাপনের সার্থকতা কিন্তু সেখানেই, যেখানে আমি ওইটুকু সময়ের মধ্যে একটা মানুষকে আমার কথা মনে করাতে পারি। যেটা সেই কারণেই কি বিজ্ঞাপনে একটা সময় অবধি, এবং এখনো অনেক ট্রাই করা হয় যে একটা স্টোরি লাইন তৈরি করা, যে আমি বেসিক্যালি দেখছি একটা গল্প, হয়তো 10 সেকেন্ডের গল্প, বিজ্ঞাপন মাত্রই গল্প, বিজ্ঞাপন পুরো ব্যাপারটাই হচ্ছে বিভিন্ন ধরনের গল্প বলা। মানুষ গল্প শুনতে ভালোবাসে, এবার গল্পটা আকর্ষণীয় না হলে সে শুনবে না। এখন গল্পটা এমনভাবে আকর্ষণীয় করতে হবে যাতে সে নিজেকে আইডেন্টিফাই করতে পারে, এবং বিজ্ঞাপন হিসেবে সেটাকে না দেখে ওটাকে একটা গল্প হিসেবে দেখে। পুরো বিজ্ঞাপনের ব্যাপারটাই হচ্ছে সিরিজ অফ গল্প সব রকম। আপনি যেটা বললেন এই রিয়েল এস্টেটের, আমার আরেকটা ক্যাম্পেইন মনে পড়লো, টাটা টি এর ক্যাম্পেইন ছিল জাগরে। হ্যাঁ, একই রকম। হ্যাঁ, মানে টাটা টির জাগরে ক্যাম্পেইন ছিল। তারপর আরেকটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং প্রিন্ট বিজ্ঞাপন আমার মনে পড়ছে, টাটা সল্টের। সেখানে একটা কলা পাতার ছবি এবং কলা পাতার কোনায় নুন, এবং এটা অল ইন্ডিয়া বিজ্ঞাপন, শুধু কিন্তু বেঙ্গলের জন্য নয়। এবং সেখানে একটা লাইন, ছোট্ট লাইন, সেখানে বলা হচ্ছে যে টু অল ইন্ডিয়ান হাউস হোল্ডস আওয়ার সল্ট কামস ফার্স্ট, অর্থাৎ প্রথমে নুন দেওয়া হয়, তারপর বাকি খাবার দাবার দেওয়া হয়। অ্যাট দ্য সেম টাইম আওয়ার সল্ট অর টাটা সল্ট কামস ফার্স্ট, সো ইউ ক্যানট থিঙ্ক অ্যাবাউট দ্য কান্ট্রি অর ইটিং উইদাউট টাটা সল্ট। এইরকম। এইগুলো ইনসাইট না থাকলে করা খুব মুশকিল, এবং তখনই বিজ্ঞাপন মানুষের ভালো লাগবে যখন দেখবে এরমভাবে তো আমার সঙ্গে কেউ কথা বলেনি আগে। হ্যাঁ, কেননা একটা ক্লাটার তৈরি হয় তো বিভিন্ন বিজ্ঞাপনে, সেই ক্লাটারটা, এই ভিড়টা ভেঙে যদি কেউ কথা বলতে পারে, সেটা দুভাবে বলতে পারে। এক হচ্ছে আমি খুব চিৎকার করে একটা ভিড়ের মধ্যে একটা 5তলা বিল্ডিংয়ের ওপর দাঁড়িয়ে চিৎকার করতে পারি, সবাই আমার দিকে তাকাবে। আবার আমি ভীষণ ভিড়ের মধ্যে একেবারে চুপচাপ থাকতে পারি, লোক ভাবে তো কথাই বলছে না, কীরকম। এটাও কিন্তু অ্যাট্রাক্ট করার একটা উপায়। সুতরাং অনেক সময় আমরা কাগজে দেখি পুরো পাতাটা সাদা, ছোট্ট একটা লাইন, সেটা যেমন চোখ আমাদের টানবে, আবার বিরাট বড় করে বলা ফ্রি এত % পর্যন্ত, সেটাও আমাদের চোখ টানবে। সুতরাং কোথায় কোনটা প্রযোজ্য সেটা ডিপেন্ড করবে কি ধরনের বিজ্ঞাপন তার। আপনার শুরু তো প্রিন্ট অ্যাড দিয়েই না, প্রিন্ট, হোর্ডিং, সমস্ত কিছু, মানে স্ট্যাটিক যে, হ্যাঁ, না ফিল্মও তখন হতো, আর প্রিন্টে তো ছবি তোলা হতোই, ফটোগ্রাফি ওয়াজ দেয়ার, অ্যান্ড ভিডিও হতো, ভিডিও মানে টেলিভিশন ফিল্মসও হতো সেই সময়। ধরুন 80s সময় থেকে মূলত যখন টেলিভিশন ভারতবর্ষে এলো, তখন তো একটা পরিবর্তন হলো অ্যাডভার্টাইজমেন্টে, যেটা আগে হয়তো শুধু সিনেমা হলে হয়তো একটা নিউজ রিলের জায়গায় সিনেমার মাঝখানে ইন্টারভেলে দেখানো হচ্ছে, কি তার আগে দেখানো হচ্ছে, বা ওটাই ভিডিও, আর তো ভিডিও দেখার খুব একটা উপায় থাকতো না। তাছাড়া নিউজ এবং হোর্ডিং, মানে নিউজ পেপার এবং হোর্ডিং বা ম্যাগাজিন। কিন্তু টেলিভিশন আসার পরে একটা জায়গা হলো, এবং যেহেতু দূরদর্শনের 10 সেকেন্ডের বোধহয় স্লট থাকতো, 9 সেকেন্ড 10 সেকেন্ডের, তো 10-20 এরকম। হ্যাঁ, সেই পরিবর্তনটা মানে অ্যাডভার্টাইজিংয়ের মানুষ হিসেবে আপনি কীরকম পরিবর্তন দেখলেন সেখানে? না, পরিবর্তন একটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা মিডিয়ামের যেভাবে বিজ্ঞাপন করা হয় সেগুলো সব কমপ্লিটলি আলাদা। একটা মানুষ, সে আমার বিজ্ঞাপন দেখবে, তাকে
যে আমি বিজ্ঞাপনটা দেখাচ্ছি সেটা কিভাবে দেখাচ্ছি তার উপর নির্ভর করে। যেরকম একটা খবরের কাগজে যখন বিজ্ঞাপন দেখছি, প্রিন্ট অ্যাড যাকে বলি, বা কোনো পত্রিকায় বিজ্ঞাপন দেখছি, সেখানে একটা লোক সে কাগজ পড়বে বলে কাগজ কিনেছে, সুতরাং সে পড়বে বলে তার সময় আছে হাতে। সেইখানে আজকে পর্যন্ত যদি কোনো বিজ্ঞাপন হয় সেখানে কিন্তু অনেক বেশি লেখা থাকে, অনেক বেশি ছবি থাকে, যাতে সে পড়তে পারে। একটা হেডলাইন থাকে তাকে অ্যাট্রাক্ট করার জন্য, তাকে ধরার জন্য, এবং তারপরে তাকে বিস্তারিতভাবে একটা অনেক সময় দেওয়া হয়, ডিটেল দেওয়া হয় যে জিনিসটা এই, সুতরাং আরও বেশি জানতে তুমি এই নম্বরে ফোন করো বা এই কোড স্ক্যান করো এটসেট্রা। আবার হোর্ডিংয়ে কিন্তু এক গাদা লাইন থাকলে হবে না। সেখানে আমি গাড়ি করে যাচ্ছি, আমার 2 সেকেন্ডের বেশি সময় নেই দেখার। সেখানে যদি আমি এক গাদা লাইন দিই, অনেক লোগো দিই, অনেক ফোন নাম্বার দিই, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে সেটা কমপ্লিটলি ওয়েস্ট। সুতরাং সেখানে ওইটুকুর মধ্যে, যেরকম আমুলের হোর্ডিং আমরা দেখেছি, হ্যাঁ, সেখানে আমুল মাখন কীরকম সে নিয়ে আর বলার কোনো প্রয়োজন হয় না। একটা লাইন দেখলেই আমরা আকৃষ্ট হই এবং মনে পড়ে যে আমুল এটা বলছে। হ্যাঁ, সেটাও এক ধরনের বিজ্ঞাপন। তো এটা হোর্ডিংয়ে কাজে দেয়। আবার ফিল্ম যখন এলো, ফিল্ম বা রেডিও, সেখানে কমপ্লিটলি আলাদা। সেখানে আমাকে একটা গল্প বলে বা একটা দৃশ্য দেখিয়ে, অর্থাৎ সেখানে মেইনলি অডিও অ্যান্ড ভিজুয়াল, সেই মিডিয়ামে দিয়ে ওই কম সময়ের মধ্যে আমাকে একই জিনিস বলতে হবে। সেটা কিভাবে আকর্ষণীয়ভাবে বলা যায়, যেমন যখন রেডিও বলি সেখানে আরও বেশি চ্যালেঞ্জিং। সেখানে ভিজুয়ালি নেই, সেখানে আমাকে শব্দ দিয়ে, সেই ধ্বনি দিয়ে ওই শব্দটা, ওই দৃশ্যটাকে রিক্রিয়েট করতে হচ্ছে। সেটা কিন্তু একেবারেই আলাদা। সেখানে শব্দটাকে ব্যবহার করে শুধু যে অ্যানাউন্স করে দিলাম তাহলে তো আর সেই রেডিও বিজ্ঞাপন কেউ শুনবে না। রেডিও বিজ্ঞাপন যদি ইন্টারেস্টিং করতে হয় তাহলে অডিও মিডিয়ামটাকে ব্যবহার করে করতে হবে। যে কী ধরনের সাউন্ড, এই সাউন্ডটা দিয়ে একটা ছবি এমন তৈরি করা যে চোখ বুঝলে, যেমন আমরা শ্রুতি নাটক শুনতাম, আমরা শ্রুতি নাটক যখন আমরা রেডিও নাটক শুনেছি, আমরা ক্যারেক্টারগুলোকে মনে করেছি এরকম দেখতে, পরে দেখা গেছে তারা একেবারেই অন্যরকম দেখতে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে এই শোনার মধ্যে দিয়ে কল্পনা করা, এটা কিন্তু ফার মোর চ্যালেঞ্জিং দ্যান দ্য ফিল্ম মিডিয়াম অ্যাডভার্টাইজিংয়ে। তো এইভাবে আলাদা আলাদা হয়। ডিজিটালে যেমন আরও আলাদা, অন্যরকম। কিন্তু দূরদর্শন এরাতে আমরা অ্যাড দেখেছি যেগুলো একেবারে এখনও মনের মধ্যে রয়ে গেছে। কারণ হয়তো এটাও ছিল যে আমি দেখতে বসেছি টিভি, যেটা আপনি বলছিলেন যে নিউজ পেপারে পড়তে বসেছি, আমাকে নিউজ পেপারটা পড়তে হবে, তো অ্যাড আমার চোখটা যাবেই ওখানে, আমি পাতা উল্টাতে পারি। দূরদর্শনে তো সেই অপশনও নেই। যখন দূরদর্শন ছিল শুধুমাত্র আমাকে ওই অনুষ্ঠানের মাঝখানে ওই বিজ্ঞাপনী বিরতিতে বিজ্ঞাপনটা দেখতেই হবে। কিন্তু তারপর যখন আবার কেবল টিভি এলো, সেই অর্থে যেটাকে এখন স্যাটেলাইট টিভি হয়ে অনেক চ্যানেল এলো, তখন তো চ্যালেঞ্জটা বেড়ে গেল। তো সেটা আপনারা কিভাবে সেটাকে ডিল করলেন? যখন অনেক চ্যানেল বেড়ে গেল, যেমন এখন খবরের চ্যানেল আলাদা, খবর দেখতে গেলে আমি কোথায় কি দেখব, সিরিয়াল দেখতে গেলে কি দেখব, বা এরকম নানা স্পোর্টস যখন খেলা হবে তখন, তো এটাও খুব ইম্পর্ট্যান্ট। ওই যে আমি বলছিলাম সকাল 6টা থেকে সকাল ঘুম থেকে ওঠা থেকে ঘুমতে যাওয়া পর্যন্ত একটা মানুষের সমস্ত কিছু ম্যাপ করা, তার মধ্যে কিন্তু এটাও আসে যে সে কোন কোন জিনিসগুলো দেখে, কখন দেখে, মিডিয়া ডিপার্টমেন্ট সেইভাবে প্ল্যান করে। এখন অনেক বিজ্ঞাপন দেখা যাবে যেগুলো খবরের চ্যানেলে আমরা এখন দেখতে পাই, আজকে দেখতে পাই বা আগেও পেতাম, সেগুলো কিন্তু এমন জিনিসের বিজ্ঞাপন যেগুলো আবার সিরিয়ালের যখন দেখছি সেই বিজ্ঞাপন দেখা যাচ্ছে না। অর্থাৎ কোনো শাড়ির বিজ্ঞাপন বা বিস্কিটের বিজ্ঞাপন এগুলো যখন দেখা যায় বেশি সিরিয়ালের এতে, সেগুলো কিন্তু এখানে হয়তো রিয়েল এস্টেটের বিজ্ঞাপন আছে, বা এটা অডিয়েন্স বুঝে, তার কন্টেন্ট বুঝে কিন্তু এই বিজ্ঞাপনগুলোকে এমনভাবে ম্যাপ করা হয় যাতে সেই মানুষটি ওই বিজ্ঞাপন ওই সময়ে তার জন্যেই তৈরি। এটা তো টেলিভিশনের কথা বলছি আমরা, এখন তো আরও বেশি পার্সোনালাইজড হয়ে গেছে। এখন একটা মলে আমি ঢুকলে আমার ফোনের সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসছে যে এই মলে অমুক দোকানে এত পার্সেন্ট ডিসকাউন্টে এই জিনিস পাওয়া যাচ্ছে। সুতরাং এখন এই সার্ভেলেন্স বা আমাদের যে ম্যাপিং, এটা একেবারে ঘরের মধ্যে আমাদের বেডরুমে ঢুকে গেছে। এর বাইরে আমরা কোথায় কখন কি করছি সমস্ত কিন্তু সবাই জানে। হ্যাঁ, আমরা ভাবছি যে আমি এই ফ্ল্যাটে থাকি আর কেউ আমায় চেনে না, কিন্তু কেউ একজন বা কিছু লোক কিন্তু আমার সমস্ত কিছু, আমি এর পরে কি করব সেটা পর্যন্ত জানে। এমনকি ইন্টারেস্টিং ব্যাপার যে এই ফেসবুক বা ইনস্টাগ্রাম এটসেট্রা, এখানে অনেকে তো নেই, ফেসবুকে নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, তাদেরও পর্যন্ত কিন্তু ছায়া প্রোফাইল তৈরি করে রেখেছে ফেসবুক। তার মানে
ধারণা করা যেতে পারে যে লোকটা নেই সে যদি কালকে আসে ফেসবুকে অ্যাকাউন্ট খোলে তার সম্বন্ধে অলরেডি সমস্ত কিছু জেনে ফেলেছে ফেসবুক। অর্থাৎ আমাদের সিক্রেট বলে আর কিছু নেই, আমাদের এই সার্ভেলেন্স ব্যাপারটা এমনভাবে ঢুকে গেছে, একেবারে ভাইরাল, একেবারে রক্তের মধ্যে ঢুকে গেছে যে আমাদের পালাবার কোনো পথ নেই। এবং এখন বিজ্ঞাপনটা একেবারে টার্গেটেড মেসেজ, যেটা এই আমেরিকাতে এই ট্রাম্পের যে ইলেকশন ক্যাম্পেইন হলো সেখানেও অনেক আমেরিকানরা মনে করেছে এটা আমাদের প্রাইভেসি করা হচ্ছে, হ্যাঁ লঙ্ঘন করা হচ্ছে, কি কেন এটা করা হচ্ছে, কিন্তু একেবারে কাস্টমাইজড প্রাইভেট টার্গেটেড মেসেজেস কিন্তু বিজ্ঞাপনে তৈরি করা এখন সম্ভব হয়ে গেছে। মানে আমার কাছে যে মেসেজটা আসবে একই পণ্যের জন্য সেটা আপনার কাছে যাবে না বা আরেকজনের কাছে যাবে না, এইরকমভাবে। হ্যাঁ, সেটা তো আমরা দেখি যে আমি হয়তো একটা কিছু সার্চ করলাম প্রোডাক্ট একটা, তারপরে আমি যখন আমার একটা সোশ্যাল মিডিয়া পেজ খুলছি ওই জাতীয় অ্যাড একের পর এক আসতে শুরু করে দিয়েছে। এবং শুধু তাই নয়, ফোন, আমাদের যে মোবাইল ফোন আমরা ব্যবহার করি সেখানে অনেকেই হয়তো জানেন না মোবাইল ফোনে একটা মাইক্রোফোনের অ্যাক্সেসের ব্যাপার আছে। সেই মাইক্রোফোনের অ্যাক্সেস আপনি খুলে দেখবেন আপনি কিন্তু দিয়ে রেখেছেন অনেক জায়গায়। অর্থাৎ মোবাইল ফোনের সিম কার্ড নেই, মোবাইল ফোন চার্জ হচ্ছে, বন্ধ আছে, তখনও কিন্তু মাইক্রোফোন রেকর্ড করছে আমরা কি বলছি। সেখান থেকেও কিন্তু আমরা পরের দিন কি দেখব সেটা দেখতে পাই। যে আমি একটা কাউকে বললাম কিছু একটা জিনিস, বা অমুক জায়গায় বেড়াতে যাবো ভাবছি, আমার বন্ধুকে বললাম, পরের দিন সেই বেড়াতে যাওয়ার জায়গার সমস্ত ডিটেল আমার কাছে চলে এলো। এই সার্ভেলেন্সটা কিন্তু মারাত্মক। মানে আমি জানি না, একটা বাগ বা স্পাই বা আমারই ফোনের মাইক্রোফোন কিন্তু রেকর্ড করছে আমি যা বলছি। একদমই, মানে আমরা মজা করে বলি আর কি যে দুজন বন্ধু বসে যদি একটু মদ্যপানের পরে গোয়া যাবার প্ল্যান করে, মোবাইলটা রাখা আছে টেবিলে, তারপর সে সোশ্যাল মিডিয়া খুললে পরে ট্রাভেল ওয়েবসাইটের অ্যাডভার্টাইজমেন্ট, এবং মোবাইল ফোন অফ থাকলেও কিন্তু এটা হয়, যদি না আমি ওগুলোকে অফ করে রাখি কন্ট্রোল সেন্টারে গিয়ে। ঠিক ঠিক ঠিক। এটা তো একটা মানে এটা বিজ্ঞাপনী জগতের ক্ষেত্রে তো একটা মানে মাইনফিল্ড। ইট ইজ আ মাইনফিল্ড, ইয়েস। হ্যাঁ, কিন্তু এখানে আবার অনেক মজার মজার ব্যাপারও আছে, অনেক ভুলও হয়। যেমন অনেক ভুল, যেমন আমি একটা জায়গায় গেলাম, সেখানকার একটা হোটেল বুক করলাম, সব ঘুরে টুরে চলে এলাম, এখনও আমার কাছে আসছে ওই জায়গায় গেলে কোনো হোটেলে থাকা উচিত এটসেট্রা। এইগুলো তো ওয়েস্টেজ, গার্বেজ যাকে বলা হয়। আরেকটা জিনিস হচ্ছে, আমার এক বন্ধু সে আমেরিকাতে থাকে এবং তার সঙ্গে আমার কথা হচ্ছিল সম্প্রতি। সে এই ডেটা অ্যানালিটিক্সের কাজে বিভিন্ন বড় বড় জায়গায়, অ্যামাজন বা এতে তো ছিলই, আরও বড় বড় নানা রকম কোম্পানিতে ছিল। একটা মজার কথা বলেছিল, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে একটি ফ্যামিলিতে বাবা এবং মেয়ে, বাবার বয়স 60+ 70s লেটসে, আর মেয়ে 23-24 বছর বয়স। দেখা যাচ্ছে যে মেয়ে এতদিন ধরে যে সমস্ত জিনিসের প্রতি ইন্টারেস্টেড ছিল, তার ফোন করে যারা দেখছে, দেখা যাচ্ছে যে সে মেয়ে হঠাৎ পুরনো দিনের গান শুনছে, উত্তম কুমারের সিনেমা দেখছে, শচীন দেববর্মনের গান শুনছে, হ্যাঁ এই সমস্ত জিনিস নিয়ে তার ফোনে দেখা যাচ্ছে। উল্টো দিকে বাবার ফোনে দেখা যাচ্ছে সে কোথায় জিম, কোথায় কোন ব্যান্ড বাজাবে, কী ব্যাপার, এই সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে। তখন ভাবলো এটা কি করে হলো যে এই জিনিসটা তো উল্টে গেল হঠাৎ। তখনও ওদের ইনসাইট, একটা ইন্টারেস্টিং ইনসাইট, এটা না থাকলে হয় না, বুঝলো যে মেয়ের ফোনের চার্জ শেষ হয়ে গেছে বলে সে বাবার ফোনটা সে ব্যবহার করছে, আর মেয়ের ফোনটা চার্জ দিতে দিতে বাবা মেয়ের ফোনটা ব্যবহার করছে। এইটাও কিন্তু হয়, এই উল্টে যাওয়ার ব্যাপারটা, যে কি মানে এমন ম্যাপিং ওদের, ওরা বুঝতে পারে যে এই লোকটা তো এই জিনিস করে, এই জিনিস আমি দেখাবো। মোবাইল ফোনটা ভাবছে ওটা যে ইউজ করছে তার ওটা বিহেভিয়ার। হ্যাঁ হ্যাঁ, সেইভাবে, কেন সেই মোবাইল ফোন, সেই নাম্বারটা, ওয়ান্স ইউ হ্যাভ আ মোবাইল নাম্বার, ইউ হ্যাভ নো প্রিভেসি, ইউ হ্যাভ নাথিং, আমার কোনো গোপনীয়তা বলে কিছু নেই, সেটা সবাই জেনে গেছে যে আমি কে, এবং আমাকে কমপ্লিটলি ডিটেলে ম্যাপ করতে শুরু করে। এবার আমার ব্যবহার যদি হঠাৎ অন্যরকম হয়ে যায়, এবার শুধু তাই না, আমার ব্যবহার কীরকম হওয়া উচিত সেটাও কিন্তু ঠিক করে দেয়। আমাকে এমন জিনিস পাঠাবে যেটা আমি দেখতে ভালোবাসি। ইফ ইউ নোটিস, আমাদের নেটফ্লিক্স দেখি আমরা বা অ্যামাজন দেখি, ওখানে ইউ মে অলসো লাইক বলে একটা জিনিস, এটা অ্যামাজন প্রথম শুরু করে, নেটফ্লিক্স পরে শুরু করে। এই ইউ মে অলসো লাইকটা কেন করছি? যখনই আমি ক্রিয়েট করছি আমার একটা আইডেন্টিটি, হু ইজ ওয়াচিং বলে থাকে না একটা, সেখানে আমার নাম যখন ক্রিয়েট করি তখন এটা হচ্ছে। এবার এটা আমি চেঞ্জ করেও দেখেছি, আমি একটা শ্যাডো আইডেন্টিটি ক্রিয়েট করেছি যেটা আমার নাম নয়, সেখানে কি দেখায় দেখি, সেখানেও দেখছি ওই রকমের জিনিসপত্র দেখাচ্ছে যেটা আমি দেখতেই ভালোবাসি। সেখানেও ওরা বুঝতে পারছে কোনোভাবে যে এই ক্যারেক্টারটাই এই শ্যাডো আইডেন্টিটিটা তৈরি করেছে নেটফ্লিক্সে।
ডেঞ্জারাস অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু এইভাবেই ভবিষ্যতে এগিয়ে যাচ্ছে। আরও একটা জিনিস আমার এই বইতে আছে, মজার জিনিস, আমার ইন্টারেস্টিং লেগেছে বলে আমি লিখেছি, সেটা হচ্ছে বেডার-মাইনহফ ফেনোমেনা বলে একটা ফেনোমেনা আছে। সেটা হচ্ছে আমি একটা গাড়ি কিনবো ঠিক করেছি, আমি একটা নীল রঙের একটা পার্টিকুলার ব্র্যান্ডের গাড়ি আমার পছন্দ হয়েছে, আমি ঠিক করেছি সেটা কিনবো। এবার রাস্তায় আমি যখন গাড়ি কেনার আগে আমি রাস্তায় যখন বেরোচ্ছি, গাড়িতে যাচ্ছি, আমার চোখে পড়ছে ওই ব্র্যান্ডের ওই নীল রঙের গাড়ি সবাই চালাচ্ছে, ম্যাক্সিমাম আমার চোখে পড়ছে। এটা কি করে হচ্ছে? না, এটা কাইন্ড অফ ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ওইভাবেই আমাদের ব্রেনের, আমি এখানে নিউরোসায়েন্স নিয়ে একটা ছোট্ট আছে যে কিভাবে ব্রেনের মানে আমি যেটা মনে করছি ভালো, আমি সেটা কিনবো, সেইটাকেই জাস্টিফাই করছে আমার চোখ, আমার ব্রেন বারবার, যে দিস ইজ দ্য বেস্ট থিং, অ্যান্ড সেই জন্যে আই এম চুজিং টু সি অর নট টু সি এনি আদার থিং। এটা একটা বায়াস যেটা তৈরি হচ্ছে, ব্রেন তৈরি করে, এবং আমার মনে হচ্ছে আরে এই গাড়িটা তো আমি কিনে ভাবছি, এই তো একজন লোক চালায়, সেটাই কিন্তু বেশি দেখছি। এটার সঙ্গেও কিন্তু এই নিউরোসায়েন্সের সঙ্গে বিজ্ঞাপনের এখন ভীষণ একটা যোগ আছে, সেটা ছাড়া ভাবাই যায় না যে নিউরোসায়েন্স ছাড়া বিজ্ঞাপন। এটা তো ইন্টারেস্টিং, কারণ হ্যাঁ, এটা কনফার্মেশন, মানে যেটাকে সাধারণ ভাষায় আমরা বলি যে বিলিভিং ইজ সিইং। হ্যাঁ, তো আগে মনে করো সিইং ইজ বিলিভিং, এখন আমরা বলি যে বিলিভিং ইজ সিইং, আমি যেটা বিশ্বাস করবো আমি সেটাই দেখবো, সেটাই হচ্ছে জায়গায় দাঁড়াচ্ছে। ইন্টারেস্টিং। তো সেটা তাহলে এখন তো এই চ্যালেঞ্জগুলো রয়েছেই, আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমাইজড প্রোডাক্ট, এবং আমাদেরকে আরো বেশি ন্যারো করে দেওয়া হচ্ছে আমাদের ভাবনা চিন্তায়। সেখানে ক্লাটার ছেড়ে কি করে? হ্যাঁ, সেখানে তো আরও সেখানে মানে এখন ভোক্তার কাছে পৌঁছানোটা যেমন সহজ হয়ে গেছে, সবার কাছেই সহজ হয়ে গেছে, সেখানে কিন্তু আবার ফিরে যেতে হবে আমাদের পুরনো দিনের বিজ্ঞাপনের এই ডিফারেন্সিয়েটার। আমার ব্র্যান্ড ডিফারেন্সিয়েটারটা আসলে কি? সবাই তো আবাসন বিক্রি করছে, বাড়ি বিক্রি করছে, তো সবাই বলছে 3 দিক খোলা, সবাই বলছে খেলার মাঠ আছে, সুইমিং পুল আছে, সব আছে, তাহলে আমার কি আছে যেটা অন্যের নেই? দেখতে গেলে র্যাশনালি কিন্তু সবারই একই জিনিস আছে। হ্যাঁ, এইবার একই জায়গায় হয়তো সবাই নিউ টাউনে বাড়ি বিক্রি করছে, তো আমি এমন কি বলতে পারি যে যাতে ভোক্তা আমার দিকে বেশি আকৃষ্ট হয়? সেই চ্যালেঞ্জটা কিন্তু থেকে যাচ্ছেই, এবং সেখানেই সব মূল চ্যালেঞ্জ বিজ্ঞাপনের, যে আইডিয়াটা কি, স্ট্র্যাটেজিটা কি, কমিউনিকেশন স্ট্র্যাটেজিটা কি, ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, সেটা কমেডি হবে, হাসির হবে, না সিরিয়াস হবে, না কি হবে, এমন কিভাবে আমি বলতে পারি, এমন কথা বলতে পারি যেটা অন্য কেউ বলছে না বা আগে কেউ বলেনি। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটাতে আমার একটা মাথায় চট করে একটা অ্যাডভার্টাইজমেন্ট, একটা বিজ্ঞাপন মনে পড়লো, সেটা হচ্ছে হ্যাপি ডেন্ট হোয়াইট। তারা যখন একটা অ্যাড নিয়ে এলো, একটা অদ্ভুত জিনিস দেখালো তারা, যে লাইটের বদলে বহু লোক হ্যাপি ডেন্ট খেয়ে, ওটা আসলে একটা বিদেশি বিজ্ঞাপন, ওই এটার নাম আলাদা, এখানে হ্যাপি ডেন্ট হিসেবে বিক্রি করে, ওদের স্ট্র্যাটেজিও একই ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে দাঁত ঝকঝকে দাঁত হবে, তার জন্য ফেভিকল, ভেরি গুড এক্সাম্পল, ফেভিকল প্রথম থেকেই। হ্যাঁ, এক্সাজারেশন টু মেক আ পয়েন্ট, যে ছায়া আটকে যাচ্ছে, বা এমন মুরগি এমন ডিম দিচ্ছে যেটা কিছুতেই ভাঙা যাচ্ছে না। তো এই জিনিসগুলো কিন্তু মানুষের মনে ভালো লাগছে কিনা, এইভাবে তো কেউ বলেনি। এই রূপকথা, এই গল্প, এই ধরনের সত্যি নয় মিথ্যা কিন্তু সত্যি, এই জিনিস তো এইভাবে কেউ আগে বলেনি, যে ছায়াও আটকে যেতে পারে ফেভিকলের লেখা দোকানের শাটারের ওপরে। তো এই এক্সাজারেশন টু মেক আ পয়েন্ট, যেমন একটা বিজ্ঞাপনে আমার মনে আছে ওগেলভিয়ান মেথডের করা, সেখানে একটা ছবিতে ওয়াইল্ড লাইফ কনজারভেশনের ওপর, ওয়াইল্ড লাইফ ফান্ড এর একটা বিজ্ঞাপন, সেখানে একটা শেরাওয়ালির ছবি ছিল, মা শেরাওয়ালি, সে সিংহের ওপর বসে আছে, শেরাওয়ালির ছবিটা আছে, আর নিচে সিংহের যে ছবিটা সেটা ব্লেড দিয়ে কাটা, মানে ওই জায়গাটা সাদা, আর নিচে লেখা রয়েছে হ্যাঁ, ফর গড সেক সেভ দ্য টাইগার। ওই যখন 1411 বা ওরকম একটা নাম্বারের আসছিল আমার মনে হয় সেই সময়কার ক্যাম্পেইন। হ্যাঁ, তো ফর গড সেক সেভ দ্য টাইগারের মধ্যে একটা ডাবল মিনিং অবভিয়াসলি আছে, যে ভগবানের দোহাই, ভগবানের জন্যে, বাংলায় বা হিন্দিতে সেভাবে বলতে গেলে এগুলো আছে। তারপরে আরও নানান রকম বিজ্ঞাপন, যেমন পন্ডসের একটা ব্ল্যাক হেড রিমুভার হয়েছিল, তার যে বিজ্ঞাপন, অসাধারণ বিজ্ঞাপন, সেখানে কতগুলো হিন্দিতে লাইন ছিল বা ইংরেজিতে লাইন ছিল, সেখানে ডটগুলো উড়ে গেছে, মানে যে
চন্দ্রবিন্দু বা ডট দেওয়ার যে সেগুলো নেই। ওই- হ্যাঁ সেগুলো, হ্যাঁ, সুতরাং ওই যে জিনিসগুলো পর্যন্ত তুলে নিতে পারে এবং মানেটা পাল্টে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু বিজ্ঞাপনের একটা বিরাট ব্যাপার। তারপরে হাঁচের যে কুকুর আর ছেলেটির কুকুর, বিজ্ঞাপন, হ্যাঁ হ্যাঁ, তো এই এবং তার সঙ্গে গান, হ্যাঁ, এই জিনিসগুলো কোন জিনিসটা যে কখন মানুষের কত ভালো লাগবে সেটা বলা খুব মুশকিল। মানে ইউ অ্যান্ড আই ইন আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, যে গানটা শুনলেই লোকের এত ভালো লাগতো, এবং ওই কুকুরটা আর ছেলের আর কিচ্ছু নেই, কিন্তু সেখানে বলা হচ্ছে wherever you go our network follows. হ্যাঁ, তো দ্যাট ইজ আ ওয়ে অফ সেইং দ্যাট মাই নেটওয়ার্ক ইজ স্ট্রঙ্গার দ্যান এনি আদার। হ্যাঁ, সোজা কথায় না বলে এমনভাবে বলা হলো যেটা আমাদের হৃদয়কে ছুঁতে পারলো বা আকর্ষণ। দ্যাট ইজ হোয়াট অ্যাডভার্টাইজিং ইজ অল অ্যাবাউট। আচ্ছা অরিন্দম দা, এগুলো যেমন এক্সাজারেশন ইজ যেটা বা যেগুলো আপনি বললেন সেগুলো তো সোজাসুজি প্রোডাক্টের কথা বলছে এবং সেটাকে এক্সাজারেট করে বলছে, ফেভিকলের অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু এমন অনেক বিজ্ঞাপন তো আমরা দেখেছি যেখানে ওই প্রোডাক্টের কথা বলা হচ্ছে না, একটা অন্য কিছু বলা হচ্ছে যেটার সাথে মানে যেমন জাগরে ক্যাম্পেন আমরা বলছিলাম, জাগরে ক্যাম্পেনের সাথে তো টাটাটির কোনো সম্পর্ক নেই, চা খেলে পরে তো আলাদা করে কিছু হবে না। না, কিন্তু সকালে ঘুম থেকে উঠে সবাই চা খায়, এইটা হচ্ছে ইজ দ্য ইনসাইট যেখান থেকে জাগরের ক্যাম্পেইনটা তৈরি হয়েছে। চা ইজ আ মর্নিং ব্রেকার, মর্নিং টি। সকালে ঘুম থেকে উঠে 99.9% ভারতীয় যে চা খায়, এটা যেমন এই সত্যিটা আছে বলেই কিন্তু জাগরে ক্যাম্পেইনটা তৈরি হয়েছে। এইবার সেখান থেকে নিয়ে ওই জাগরেটাকে সোশ্যালি রেলিভেন্ট করা হয়। আপনি সোশ্যালি ঘুমিয়ে রয়েছেন, সেখান থেকেও জাগতে হবে। অ্যাবসলিউটলি। এবং সেটা কে জাগাচ্ছে না? টাটা টি। আচ্ছা, সেটা একটা ইনসাইট থাকতেই হবে, ইনসাইট ছাড়া বিজ্ঞাপন হবে না। যেমন ফেভিকল আমরা বলছি আটকে যাওয়া, দ্যাট ইজ ইট। ওই একটা জায়গাতে ধরতে হবে, হ্যাঁ, যে আর কিছু আমি বলবোই না। এবার সেখানে এমন বিজ্ঞাপনও হয়েছে যেখানে দেখা গেছে একটা বাসের মাথায় প্রচুর লোক একসঙ্গে ট্রাভেল করছে, তারা পড়ছে না। সুতরাং ওইটা হচ্ছে ইজ দ্য কি ওয়ার্ড ইন দ্যাট অ্যাডভার্টাইজিং, দ্যাট ইজ দ্য ডিফারেন্সিয়েটর। অন্য কেউ সেটা বলছে না বা এরম ক্রিয়েটিভলি বলছে না। আরেকটা যেটা আপনি বললেন সেটা আমার মনে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে মিউজিক বা সাউন্ডস্কেপ। একটা যেমন বুলন্দ ভারত কি বুলন্দ তসবির বা দুধ 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 দুধ, এই যে ক্যাম্পেইনটা অপারেশন ফ্লাডের, এমনি প্রচুর ক্যাম্পেইন রয়েছে যেখানে যে মিউজিকটা শুনলেই আমাদের মনে হয় জব ঘর কি রৌনক বঢ়ানি হো, এই শুনলেই আমি বুঝতে পারি কোন ব্র্যান্ডের কথা বলা হচ্ছে। কিংবা টিং 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 টিং, হ্যাঁ, এই ব্রিটানিয়ার একটা নিজস্ব আওয়াজ, নেটফ্লিক্সের টুডুং করে এখন আসে, সেটাও এখন একই। হ্যাঁ, তো এই সাউন্ডস্কেপটার মানে এটা কোথা থেকে আসে? কারণ এটা তো পার্সোনালিটি ওয়াইজ ওভাবে তো ডিফাইন করা বোধহয় সম্ভব নয় নাকি? না, এটা একটা সময় লাগে। এই সাউন্ডস্কেপটা একবারে আসে না, অনেক সময় একবারে আসে। যেরকম একটা গান অনেক সময় যে আমরা এখন মিউজিক শুনি, আমাদের তো অনেক রকমের মিউজিক শুনি। যেরকম এমন মিউজিক আছে যেটা আমাদের একবার শুনলেই খুব ভালো লাগে, প্রথমবার শুনলেই মনে হয় কি দারুণ। আবার এমন কিছু মিউজিক আছে যেটা প্রথমবার শুনলে অতটা ভালো না লাগলেও ক্রমশ সেটা ভালো লাগতে শুরু করে, ইট গ্রোজ অন ইউ, এই ব্যাপারটা আছে। এখানেও তাই, এখানে এই দুটোর মাঝখানে এমন একটা জিনিস তৈরি করতে হয় যেটাতে এমন কিছু নোটস থাকবে, এমন একটা টিউন থাকবে, এমন সিম্পলিসিটি থাকবে যেটা মানুষ মনে রাখতে পারবে, গাইতে পারবে, গুনগুন করতে পারবে এবং কোথাও চললে বুঝতে পারবে এটারই বিজ্ঞাপন। এটার জন্য আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার যদি বাজেট খুব কম থাকে, আমার যদি বেশিবার সেটা দেখানো বা শোনানোর অবস্থা না থাকে ব্র্যান্ডের, তাহলে কিন্তু এগুলো কাজ করবে না। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ মানুষ যদি বেশিবার সেটা না শুনে থাকে তাহলে তার তো মনে থাকার কোনো জায়গা নেই এই অডিও স্কেপটা। কিন্তু এই অডিও স্কেপগুলো তৈরি হয় ওইভাবেই, এবং সে কারণেই বহু স্বনামধন্য সঙ্গীত পরিচালক যেমন এ.আর. রহমান থেকে আরম্ভ করে ইলিয়ারাজা, তারপরে বহু রাহুল দেব বর্মন, সবাই বিজ্ঞাপনের জন্যে নানান রকম সুর করেছেন বহুদিন ধরে, অনেকেই করেছেন, এখনও করছেন অনেকে। কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু খুব কম জায়গায় সার্থক হয় আর কি, খুব কম জায়গায়। অনেক গানই তো আমরা শুনি, সব তো আমরা মনে রাখি না, বা অনেক নোট বা অনেক এই ধরনের, এই যেরকম টিং ডিডিং কথা বললাম, বা টুডুং বলে যে এটা হচ্ছে নেটফ্লিক্সে, ওয়াই দিস পার্টিকুলার একটা আওয়াজ আছে নিজস্ব। হ্যাঁ, তো এইগুলো অনেক শুনতে 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 ইট গ্রোজ অন ইউ। যেমন ওই মোৎসার্ট সিম্ফনিকে টাইটান নিল, যেটার সাথে ফেলুদা থিমের খুব একটা মিল আছে।
সেটা তো একটা খুব সহজ মিউজিক নয়। না এই যে মানে কি, মানে আপনি সেই ক্যাম্পেনে ছিলেন কিনা আমি নিজেও জানি না, কিন্তু কি এসে থাকতে পারে মানে মোজার্ট মিউজিক কেন ইউজ করবো? এটার তার কারণ হচ্ছে এর আগে যে ঘড়িটা সবচেয়ে বেশি বিক্রি হতো সেটা হচ্ছে HMT ভারতবর্ষ। হ্যাঁ, টাইটান যখন এলো, টাইটানের যেভাবে এই বিজ্ঞাপনটা শুরু হয় এবং অন্য বিজ্ঞাপন শুরু হয়, ওরা HMTর যে একনায়কত্ব তখন ছিল, HMT ছাড়া আর কেউ কিছু ঘড়ি কিনতো না, সেটাকে ভাঙার জন্য যেটা করলো, প্রোডাক্টের মধ্যে দিয়ে করলো, ওরা বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ঘড়ির ফেসগুলো কিন্তু টাইটানের মধ্যে নিয়ে এলো। যে কারণে ওরা বলল যে দ্য ওয়ার্ল্ডস ফেস ইজ নাও ইন টাইটান, ওয়ার্ল্ড ওয়াচ ফেস ইজ নাও ইন টাইটান। টাইটানের মূল বক্তব্যই ছিল এটা যে তুমি বিদেশি ঘড়ি যদি এখন চাও ভারতবর্ষে, এখানে তুমি টাইটান কিনলে তুমি সেটা পাবে। এবং আমার নিজেরই ছিল একটা কেসিও বা ওমেগা ঘড়ি ছিল, একেবারে হুবহু সেটা টাইটানের কিন্তু পাওয়া যাচ্ছিল। সুতরাং টাইটান যেটা তৈরি করে সেটা হচ্ছে যে মানুষকে বিদেশি ঘড়ির স্বাদ যদি দিতে হয়, বিদেশি স্বাদ যদি দিতে ইউরোপকে যদি নিয়ে আসতে হয়, তাহলে তো মোজার্টকে আসতেই হবে। ক্লাসিক্যাল, সেটা যে কোনো মানে সেটা পপুলার গ্রুপের মিউজিক হলে হবে না, দ্যাট হ্যাজ টু বি সো ক্লাসি, সো আপ মার্কেট, লাইক মোজার্ট অর বেথোভেন অর চেকভস্কি অর শোপেন, এরকম করতে হবে। সেই জন্যেই এটা আনা। ইন্টারেস্টিং। এবং কেন এই পার্টিকুলার সিম্ফনিটা, তার কারণ হচ্ছে এটা শুনলে খুব মোজার্টের অনেক সিম্ফনির মতোই কিছু কিছু সিম্ফনি আছে কিছু যেগুলো খুব সহজেই মানুষ মনে রাখতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে হ্যাঁ, মানে ফেলুদার মিউজিকটা তো ওখান থেকে মানে ওটারই ডাবল ডাবল নোট করে। হ্যাঁ, কিন্তু ফেলুদার মিউজিকের ব্যাপারটা আমি খুব একটা বুঝি না। কারণ ঠিক আছে, আমরা সবাই জানি যে সত্যজিৎ রায়ের ক্যারেক্টার ফেলুদা, সেটাই দেখতে বসেছি। কিন্তু ওই যে পার্টিকুলার মিউজিকটা যেটা ব্যবহার হয় বিভিন্ন জায়গায় এখন দেখি, সেটা কিন্তু একটা পার্টিকুলার কারণে তৈরি হয়। ওই রকম ওই বনভূমিতে ওই রকম একটা ট্রেন আসছে, ওরকম একটা উট, ওরকম একটা উটের ওর যে দৃশ্যকল্প, তার সঙ্গে যে শ্যুটটা যেভাবে যে আছে, সেই জিনিসটা নেই, কিন্তু তাও ওই মিউজিকটা কোনো না কোনোভাবে আমি শুনিয়ে দিচ্ছি জোর করে বোঝানোর জন্যে যে দেখো আমি ফেলুদা, আমি সত্যজিৎ রায়। সেটা আমার ব্যক্তিগতভাবে আমার খুব একটা ভালো মনে হয় না। সেটা ফেলুদা থিম মিউজিক হিসেবে সত্যজিৎ রায় কিন্তু এটাকে বলেননি, আমারও তাই মনে হয়। না, কখনোই না। ঠিক ঠিক, ওকে। একটা জিনিস অরিন্দমদা আমি ছোট থেকেই শুনে আসছি, ছোট মানে যবে থেকে সেই মতো জ্ঞান হয়েছে, যেটা হচ্ছে যে কলকাতার অনেকগুলো শ্লাঘার মধ্যে একটা শ্লাঘার জায়গা হচ্ছে বিজ্ঞাপন। মানে সত্যজিৎ রায় বিজ্ঞাপনে ছিলেন, এবং ভারতবর্ষের অনেক বড় বড় ক্যাম্পেইন নাকি কলকাতা থেকে ডিজাইন হয়েছে। একটু সেটার ইতিহাসটা একটু শুনলে পরে খুব ভালো লাগবে, ইতিহাস এবং কোন বড় বড় ক্যাম্পেইনগুলো আমরা কীরকম পেয়েছি সেটা যদি একটু জানতে পারি। এক সময় কলকাতা মানে 70-এর সময় পর থেকে কলকাতা থেকে সব বড় বড় যে কোম্পানিগুলো তারা বম্বে চলে যায় বা দিল্লি চলে যায়। তার আগে কিন্তু বিজ্ঞাপনের পীঠস্থান ছিল কলকাতা, এবং এই আলেক পাদমসি থেকে শুরু করে সবাই, সুভাষ ঘোষাল তো ছিলেনই, এরা সবাই কিন্তু কলকাতাতেই ছিলেন। কলকাতা থেকেই সমস্ত সারা ভারতবর্ষের বিজ্ঞাপন তৈরি হতো 70-এর দশক অবধি। 70-এর দশকে ইউনিয়ন কার্বাইড, উইলস, তারপরে আরও নানান রকম এখানকার পলিটি এটসেট্রা, এগুলো তো ছিলই। আরও নানান রকম ব্র্যান্ড সমস্ত বিজ্ঞাপন কিন্তু কলকাতা থেকেই তৈরি হয়। যখন ধৃতিমান চট্টোপাধ্যায়, তারপরে অঞ্জন দত্ত, এরা বিজ্ঞাপনে জয়েন করেন, এই সময়টা কিন্তু ওই সময় যখন সমস্ত জিনিস কলকাতায় হতো। 70-এর পর থেকে আস্তে আস্তে এটা সরে যেতে শুরু করে। এখান থেকে অনেক কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা এখান থেকে গুটিয়ে নিয়ে মানে রাজনৈতিক অবস্থার এর জন্য চলে যায় বম্বে বা দিল্লি। এইভাবে কিন্তু আজকে বম্বে যে মানে একটা বিজনেস ক্যাপিটাল, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া তৈরি হয়েছে, এটা কিন্তু কলকাতায় হতে পারতো, মানে কলকাতাও হতো বা পশ্চিমবঙ্গ হতো একসময়, সেরকমভাবে যদি চলতো। এরা সবাই কিন্তু কলকাতাতেই কাজ করেছেন সবাই মিলে। এবং সেই ধরনের সেই সময় যেসব বিজ্ঞাপন হতো, সেই বিজ্ঞাপন অসাধারণ, নানান রকম বিজ্ঞাপন, মূলত প্রিন্ট বিজ্ঞাপন, কিন্তু সেখানে সত্যজিৎ রায় কাজ করেছেন, যেমন একসময় ভিজুয়ালাইজার হিসেবে কাজ করেছেন, তারপরে অন্নদা মুন্সী, তারপর আরও নানান রকম লোকজন ছিলেন। এবং এরা তাদের কলিগ্রাফি হোক,
তাদের তখন তো হাতে সব কিছু করা হতো, কম্পিউটার ছিল না। সেই জিনিসগুলো কিন্তু মানে সৃষ্টি বা কৃষ্টির যে মূল জিনিসগুলো সেইগুলো কিন্তু কলকাতাতেই তৈরি হয়, আর কলকাতা থেকেই তৈরি হয়। তারপর 80-90 মানে দশকে, বেঙ্গল কেমিক্যাল, এই হ্যাঁ, হ্যাঁ, নানান হ্যাঁ। রকম। 80-90 দশকে যখন এই ধরুন ঋতুপর্ণ আসছেন বা এই মানুষগুলো, এদের সময়টা কি সেভাবে মানে সারা ভারতের নিরিখে বিরাট বড় কিছু না? একটা জিনিস এই ঋতুপর্ণর সময়ের কথা বলি, সেটা হচ্ছে তার থেকে বিজ্ঞাপন কিন্তু এখন অনেক বদলে গেছে। তার কারণ হচ্ছে একটা সময় মানে ঋতুপর্ণর আগের সময়ের কথা বলছি, সেই সময়ে কিন্তু বিজ্ঞাপন, আমি যদি বাংলা বিজ্ঞাপনের কথা বলি, ঋতুপর্ণ যেটা মেইনলি করত, মূলত কিন্তু সাহিত্য নির্ভর ছিল। মানে রামায়ণ, মহাভারত, এমনকি সুকুমার রায়, অমুক তমুক, মানে লোকে যেগুলো জানে সেই থেকেই বিজ্ঞাপন তৈরি, বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন কিন্তু তৈরি হতো। কেননা মানুষ পড়তো অনেক বেশি, বই পড়ার ছিল মেইনলি, অনেক ম্যাগাজিন ছিল, উল্টোরাত ছিল, প্রসাদ ছিল, নানান রকম শুকতারা ছিল, আনন্দমেলা পড়ে এসেছে, তো এই দেশ, তো এইগুলো লোকে কিন্তু পড়তো। তখন তো আরও অন্য কি রেডিও আর পড়া ছাড়া আর কি তো খুব একটা ছিল না, বাইরে খাওয়ারও চল ছিল না, আর ওটিটি তো ছিলই না, টেলিভিশন ছিল না। সুতরাং সাহিত্য নির্ভর ভীষণভাবে ছিল। এই সাহিত্য নির্ভর জিনিসটা কিন্তু ঋতুপর্ণর বিজ্ঞাপনে আরও বেশি, অনেক পুরাণ থেকে, অনেক নানান রকম পুঁথি থেকে, আয়ুর্বেদ, নানান রকম বেদ থেকে, নানান রকম লাইনের ব্যবহার আমরা ঋতুপর্ণর বিজ্ঞাপনে দেখতে পাই। আচ্ছা, এই ঋতুপর্ণর বিজ্ঞাপনে কিন্তু পরবর্তীকালে আবার দেখা যায় যে সেখান থেকে সরে এসে একটু অন্যরকম ভাবে কথা বলা। আমি একটা বিজ্ঞাপন করেছিলাম বাংলা লাইভের জন্যে ঋতুপর্ণর সঙ্গে, সেখানে একটা লাইন লিখেছিল ঋতুপর্ণ, খুব ইন্টারেস্টিং, যে বাঙালি খবর হন রোজ, হেডলাইন হন মাঝে মাঝে, এরম একটা লাইন। তো এরম করে অমর্ত্য সেনকে দেখিয়ে, সুস্মিতা কে দেখিয়ে, আর সাধারণ মানে এই হেডলাইন হওয়ার বাঙালি আর খবর হওয়া বাঙালির মধ্যে যে তফাৎ, এই ধরনের মজার মজার লাইন ঋতুপর্ণ তার পরবর্তীকালে লিখতে শুরু করে। ওকে, এখন ভীষণভাবে বদলে গেছে। আপনি বলছেন তাহলে প্রিন্টের সময়টাতে কলকাতার একটা বেশ বড় জায়গা ছিল, ফিল্মে কি কম তাহলে? হ্যাঁ, তখন অত বেশি ফিল্ম তো হতো না, একেবারেই হতো না তা নয়। যেমন আমরা সত্যজিৎ রায়ের ছবিতে দেখেছি বিজ্ঞাপনের একজন লোক একটা ফ্যানের বিজ্ঞাপন এর ফিল্ম দেখাচ্ছে, হ্যাঁ, সুতরাং ফিল্ম হতো না একেবারে তা নয়, কিন্তু ওই রকমই আর কি, সেরকম নয়। বোধহয় মানে রিজনাল পার্টটা তখন দেখা বেশি শুরু হয়, যেটা হয়তো একটা অল ইন্ডিয়া ক্যাম্পেন আছে, সেটারই একটা বেঙ্গল ক্যাম্পেন। হ্যাঁ, কেননা অল ইন্ডিয়া ফিল্ম করাটা তখন খুব মুশকিল ছিল, কেননা ল্যাঙ্গুয়েজের একটা বিরাট ব্যাপার, আমাদের দেশে তো এতগুলো ভাষা, সুতরাং একটা ক্যাম্পেন ইংরেজিতে হলে বা বাংলায় হলে সেটা কিন্তু বিভিন্ন ভাষায় অনুবাদ করা হতো। এবং সেই সময় আমার মনে আছে, আমি যে সময় বিজ্ঞাপনে ঢুকেছি সেই সময় প্রত্যেকটা বিজ্ঞাপন সংস্থায় এই বিভিন্ন ভাষার অনুবাদ যারা করতেন তারা বিভিন্ন, তখন তো টেলিফোন, তখন তো সেলফোন নেই, তারা একটা সময় থাকতো, সেই সময় তারা আসবেন প্রত্যেকটা এজেন্সি ঘুরে ঘুরে, সারাদিন তাদের ওইটাই কাজ, সকাল থেকে সন্ধে অবধি, এবং যিনি তামিল করবেন, যিনি ওড়িয়া করবেন, যিনি গুজরাটি করবেন, তারা এসে সেই অনুবাদগুলো করে দিয়ে চলে যাবেন, তারপর সেটা ফটোটাইপ সেটিং হবে, তারপর সেটা আসবে। এখন যেমন কম্পিউটারের সাহায্যে বিজ্ঞাপন খুব চটজলদি হয়ে যাচ্ছে, হ্যাঁ, একদিনের মধ্যে কি কয়েক ঘন্টার মধ্যে, তখন কিন্তু কয়েক দিন লাগতো একটা লেআউট তৈরি করতে, তারপর তো তার সুতরাং সময় সাপেক্ষ ছিল। আচ্ছা অরিন্দম দা, একটা জিনিস আমার মনে হয় যে, যেটা আগেরটাতেও খানিকটা বললাম, যে অনেক সময় তো বিজ্ঞাপন এমন কিছু ক্লেম করে যেটা একেবারে সত্যের থেকে দূরে, যেমন ইত্যাচার সে উম্র কা পাতা হি নেই লাগতা, এখানে দেখানো হলো যে মা এমন, সন্তুর সাবানের সম্ভবত বিজ্ঞাপন ছিল, যে সেখানে মা এমন সাবান মাখছে যে মেয়ে আর মাকে মনে হচ্ছে দুই বোন। এই যে প্রমিসটা করা হচ্ছে, এটা কি এটা মিথ্যে একেবারে, মানে এটা কি একটু দিকভ্রষ্ট করা নয় আমাদের একে, যে উপভোক্তা তাকে? একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডেভিড ওগিলভি, আধুনিক বিজ্ঞাপনের জনক বলে যাকে মানা হয়, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে কনজিউমার ইজ নট আ মোরন, শি ইজ ইউর ওয়াইফ। হ্যাঁ, সুতরাং ভেবো না যে কনজিউমার গাধা, কিছু বোঝে না, এটা মাথায় রাখতে হবে। কনজিউমারকে আমি যা বলবো, আমি যেটা সাদাকে কালো বললে সে মেনে নেবে সেটা কালো, সেটা কিন্তু ঠিক নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিজ্ঞাপনের এক্সাজারেশনটা কিন্তু ইজ অলসো আ ওয়ে অফ
এক্সাইটিং পিপল। আমি যে এই যে বলছি মা আর মেয়ে একই রকম দেখতে লাগবে, আজকে ফেসবুকেও কিন্তু আমি অনেক সময় আমি দেখেছি একজন মা মেয়ে দুজনেই ছবি দিচ্ছে, কেউ বলছে আপনারা কি দুই বোন। তো এটা একটা সাইকোলজি, এটাও কিন্তু ইনসাইট যে মানুষ চায় যে আমার বয়স না বাড়ুক, আমাকে আমার মেয়ের মতো দেখাক, কিংবা আমার হাজব্যান্ডকে মনে করবে আমার ছেলে বা ভাই। এই ধরনের জিনিসপত্র কিন্তু অনেকে পছন্দ, এটাও কিন্তু ইনসাইট থেকেই এসেছে। সুতরাং এটা মনের মধ্যে আছে। তার মানে সে এটা বিশ্বাস করে না যে এই সাবান মাখলে আমি আমার মেয়ের মতো হয়ে যাব, সেটা বিশ্বাস করে না, কিন্তু ওই ইনসাইট থেকে এটা আসছে। সুতরাং এটাকে মিথ্যে বলা যাবে না। সুতরাং তার মনের মধ্যে তো এই আশাটা আছে, আমি সেইটাকে কাজে লাগিয়ে আমার সাবানটাকে বিজ্ঞাপন এমনভাবে করছি যাতে সেটা মাথায় থাকে বেশি। এটাই কাজ। আমার সাবানটা সে হয়তো কিনবে না, কিন্তু ব্র্যান্ডটাকে যদি বলি 5টা সাবানের নাম বলো, আমার 5টার মধ্যে আমার ব্র্যান্ডটা না, আমার নামটা থাকবে। এটা একটা উপায়। কিন্তু বিজ্ঞাপন করা মানেই তো সে সেটা কিনছে না, সেটা তার মাথায় রাখা, সেটাই আসল জিনিস কিন্তু বিজ্ঞাপনের, যে এত ক্লাটারের মধ্যে আমার ব্র্যান্ডটা মাথায় আছে কিনা। এটা 1 নম্বর। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে অনেক রাজনৈতিক দলের জন্য, বিশেষ করে ভোটের আগে, অনেক বিজ্ঞাপন সংস্থা বিজ্ঞাপন করেন। সেই বিজ্ঞাপন আমার মনে আছে একবার রিডিফিউশন বলে একটি এজেন্সি, কংগ্রেসের বিজ্ঞাপন করার ওরা পেয়েছিলেন, সুযোগ পেয়েছিলেন। এবং তখন রিডিফিউশন তাদের এমপ্লয়ীদের সবাইকে বলেছিল, যারা কংগ্রেসের এই বিজ্ঞাপন কাজ করতে চাও, তারা কেউ যদি মনে করো যে না তোমরা এটাকে সমর্থন করো না, বা এর দৃষ্টিভঙ্গি বা যে মতাদর্শ আছে তাতে সাবস্ক্রাইব করো না, বিজ্ঞাপন করো না। সুতরাং যারা মনে করো যে এটা আমি মানি, বিশ্বাস করি, তারাই বিজ্ঞাপনটা করবে। অর্থাৎ এখানে কোনো একটা অনেস্টির জায়গা আছে বলে আমি মনে করি। অনেক সময় আমরা বিজ্ঞাপন যখন করি, কিছু লাইন আমাদের যখন মনে হয় যে না এটা সাম্প্রদায়িক বা এটা ভীষণ শভিনিস্টিক, হ্যাঁ, এটা আমরা কিন্তু সেটা লিখি না। আমরা সেটা চেষ্টা করি আজকের দিনে কনসিয়াসনেস, আমাদের শিক্ষা, আমাদের বুদ্ধির দিক থেকে, যে না আমরা এমন কিছু বলবো না। অনেক বলে না কেন বিজ্ঞাপন তো কী এসে যায়, কে কী মনে করলো। না, আমার নিজের থেকে, নিজের হাত থেকে সেটা বেরোবে না। তুমি লিখলে লেখো, আমি লিখবো না। এই জিনিসটা কিন্তু বিজ্ঞাপনে এখন অনেকটা বেড়ে গেছে। এই দায়িত্ব জ্ঞানটা অনেক বেড়ে গেছে, যেটা আমি বেশ কিছুক্ষণ আগে বলছিলাম, যে কেউ বলছে যে আমার কাঁচের প্লেট ভাঙে না, আমি ফেলে দিয়ে দেখলাম ভেঙে গেল। হ্যাঁ, সেই বিজ্ঞাপন যত টাকাই দিক না কেন, করে লাভ নেই। তার কারণ হচ্ছে 2 দিন পরেই আমার ব্যবসা চলে যাবে, কেন জিনিসটা বিক্রি হবে না মিথ্যে কথা বললে। সুতরাং মিথ্যে কথা বললে জিনিস বিক্রি হয় না, কিন্তু সত্যি কথা আকর্ষণীয় করে বলা, কিংবা অর্ধেক সত্যি সেটাকে আকর্ষণীয় করে বলার মধ্যে কিন্তু সেটা মিথ্যে বলে আমি মনে করি না। সেটার মধ্যে কিন্তু একটা অন্য চ্যালেঞ্জ আছে। আমরা ফিল্মেও তো দেখি, আমরা যখন দেখি অমিতাভ বচ্চন কুমিরের সঙ্গে লড়াই করছে, তখন কি আমরা ধরে নিই যে এটা আমি পারবো করতে সত্যি? তাহলে আমরা কিভাবে তাকে হিরো বলে মনে করি? অধিকাংশ ছবিতেই তো যা দেখি, সেটা যার ছবি হোক না কেন, সবই তো মিথ্যে। সিনেমা ব্যাপারটাই তো মিথ্যে। তাহলে সেটাকে তো আমরা ইমবাইব করি, আমরা তো সেটা দেখতে যাই বারবার। বিজ্ঞাপন ব্যাপারটাও তাই। এনি কমিউনিকেশন ইজ পসিবলি দ্যাট। হ্যাঁ, এবং আমার মনে হয় যে ভারতীয় বিজ্ঞাপনে এরকম তো নজির প্রচুর রয়েছে, যেখানে সমাজের প্রতি খুব সুন্দর মেসেজও দেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন আমরা তো জাগরে ক্যাম্পেইন বা ওগুলো বললাম, বা যেটা আপনি বলছিলেন যে শেয়ার দ্য লোড ক্যাম্পেইন, বোধহয় এয়ারটেলই তো না, এয়ারটেল নয়, এরিয়েলের বোধহয় একটা ডিটারজেন্টের ছিল যে শুধুমাত্র মহিলারা জামা কাপড় কাচবে না, সেটাই শেয়ার দ্য লোড করে। এবং যেভাবে মহিলাদেরকে পোর্ট্রে করা হয়েছে দীর্ঘদিন ধরে, ধীরে 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 চেঞ্জ হয়েছে। ফেয়ার অ্যান্ড লাভলি থেকে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম হয়েছে। তারপরে ইনক্লুসিভনেস, সেইগুলো বিজ্ঞাপনে এসেছে। আমার একটি বিজ্ঞাপনে, এগুলো কতটা কি কাজ করে আমি জানি না, তবু বিজ্ঞাপন তো বলছে। হ্যাঁ, অন্য মাধ্যম তো অতটা অন্যভাবে বলতে পারছে না, খুব কম সময়ের মধ্যে তো বলছে যে দোল উৎসব শুধু যে হিন্দুদের উৎসব তা নয়, সেখানে অন্য কি বলে সম্প্রদায়ের মানুষ, অন্য ধর্মের মানুষ, তারাও আসতে পারে কোনো না কোনোভাবে। বা এটা আরও অনেক বিজ্ঞাপনে হচ্ছে বিভিন্নভাবে। এই দিওয়ালি বা হোলি, যেগুলো ন্যাশনাল ফেস্টিভ্যাল, সেখানে দেখাচ্ছে ইনক্লুসিভনেস, যে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই কিভাবে এর মধ্যে ইনক্লুডেড হচ্ছে, কেউ আলাদা নয়। এই জিনিসটা ক্রমশ কিন্তু বাড়ছে বিভিন্ন বিজ্ঞাপনে। কনজিউমারিজম তো বিজ্ঞাপনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। বিজ্ঞাপন মূলত কনজিউমারিজমকেই মানে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে চায়। সেখানে এই ব্যালেন্সটা রাখা কার দায়িত্ব? যে আমি
এমন কিছু, কারণ এমন তো একটা সময় আসতেই পারে যে ভারতবর্ষের ইনক্লুসিভ নেই, বা যে কোনো দেশ, শুধু ভারতবর্ষই কারণ ইনক্লুসিভ নেই, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষেরকে খুশি করলে পরে আমার প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে। তো সেই জায়গাতেও কি সেই জায়গার জিনিসটা রাখা সম্ভব হবে, বা সেই এই দায়িত্বটা কার? এটা তো কি শুধুই প্রোডাক্ট যারা বানাচ্ছে কোম্পানি তাদের, নাকি অ্যাডভার্টাইজমেন্ট যারা করছে না, তাদের? বিজ্ঞাপন যারা তৈরি করছে তাদেরও ডেফিনেটলি এটা দায়িত্ব। প্রথমত একটা জিনিস দেখতে হবে যে বিজ্ঞাপনটা কার জন্য তৈরি হচ্ছে, সেই মানুষটা কে, সেই মানুষটা কি বিশ্বাস করে, সেই মানুষ, সেটা খুব খুব জরুরি, সেই জানাটা খুব জরুরি। এখন একটা দেশ সেটা হঠাৎ বদলে গিয়ে সবাই কি একরকম হয়ে গেল, তাহলে তো সব কিছুই পাল্টে যাবে, সব কিছুই বদলে যাবে, খবরও বদলে যাবে, গানও বদলে যাবে, সব কিছু বদলে যাবে। সেটা কি হওয়া সম্ভব? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হিটলার যে সময় জার্মানিতে ছিলেন, সেই সময় কিন্তু সাধারণ মানুষের কথা হিটলার ভেবেছিলেন, ভেবে ফোক্সওয়াগন গাড়ি বানিয়েছিলেন, ঠিক আছে? এবং সেই গাড়ি, সেই ফোক্সওয়াগন ছোট্ট গাড়ি বিটল, সেটাকে কিন্তু আমেরিকা মার্কেটে গিয়ে বিক্রি করা ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ। সেটাও কিন্তু বিজ্ঞাপন করেছিল। এখানে কনজিউমারের ব্যাপার, মানে আমেরিকা বড় জিনিসে বিশ্বাস করতো, বড় বড় গাড়ি, সেখানে একটা ছোট্ট বিটলের মতো একটা গাড়ি, সেইটা গিয়ে কি করে এরকম একটা হিউজ সেলিং একটা গাড়ি তৈরি হয়। দ্যাট ইজ এ বিগ চ্যালেঞ্জ। এই বইটাতে সে ব্যাপারে লিখেছি আমি, যে ফোক্সওয়াগন বিটল, যেটা শুধু যে একটা ছোটো গাড়ি তা না, হিটলারের তৈরি গাড়ি, সেইটা কি করে আমেরিকাতে সুপারহিট হয়ে গেল। হ্যাঁ, কিংবা ভডকা, আমরা জানি যে রাশিয়ান ভডকা স্টলিশ নয়া, সেখানে একটা সুইডেনের ভডকা অ্যাবসোলুট, সেটা হঠাৎ কি করে, সবই কিন্তু বিজ্ঞাপনের জন্য হয়েছে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট যে মানুষ বদলাচ্ছে কিনা। হিটলার যখন রুল করছে, নাৎসি জার্মানি হয়ে যাচ্ছে, মানুষও কি সবাই নাৎসি হয়ে যাচ্ছে? তারপরে তাহলে তারা কোথায় গেল? এটাও খুব ইম্পর্টেন্ট যে সবসময় কিন্তু মানুষ কি ভাবছে, সাধারণ মানুষ যে পণ্যটা কিনবে সে কি ভাবছে, সেটা খুব ইম্পর্টেন্ট। সেইটা হয়তো সবসময় বদলায় না, কেননা সে একটা মানুষ, আমি অন্য কালকে একজনকে ভোট দিয়েছি, পরশু আরেকজনকে ভোট দিতে পারি, কিন্তু আমি যে খাবারটা খাচ্ছি সেটা কি বলতে যাবে কালকে পরশু? হয়তো বদলাবে না। অনেকটা বদলাচ্ছে, অনেকভাবে বদলাচ্ছে, কিন্তু আমার মনে হয় কোনো জিনিস থাকবে যেগুলো বদলানো খুব মুশকিল প্রত্যেক জায়গায়। না, সেটা ঠিকই। আমার মনে হয় বৈচিত্র্য যেটা আছে মানুষের, সেই বৈচিত্র্যকেই, বিশেষ করে আমাদের দেশে, হ্যাঁ, মানে দক্ষিণ ভারতে যে ধরনের খাবার খায় ওরা, সেই খাবার আমরা খাই না, আবার আমরা যে ধরনের খাবার খাই সেটা উত্তর ভারতে খায় না, বা এরকম একটা ব্যাপার আছেই। সেইগুলো, আমি জাস্ট ফুডের কথা বলছি, সেখানেও তো একটা বিজ্ঞাপনের বড় জায়গা, বা আমি কি জামা কাপড় পরছি বা কী করছি সেগুলোও তো আছে। সুতরাং মানুষ বদলাচ্ছে কি না সময়ের সঙ্গে, ঠিক আছে, আমি আমার দেশের রাজনৈতিক দল বদলে গেল, সরকার বদলে গেল, সেগুলো হতে পারে, কিন্তু এই বেসিক জিনিসগুলো হয়তো বদলায় না। মানুষ হয়তো বেসিক জায়গা থেকে বদলায় না, বদলায় সোশ্যালি বদলায়, কিন্তু ইন্ট্রিনসিক্যালি হয়তো বদলায় না। বদলায় না কি, আমরা কি মানে মিষ্টির জায়গায় এখন মুখ মিঠা, মানে কুচ মিঠা হো যায় করে ক্যাডবেরি দিচ্ছি না? আগে তো হয়তো রসগোল্লার হাড়ি নিয়ে যেত। আমরা বলছি, আমরা খাচ্ছি ক্যাডবেরি অনেকে কিনে, কিন্তু সত্যি সত্যি খাবার পরে কেউ ক্যাডবেরি খাচ্ছে কিনা আমি জানি না। সেটা বলা হচ্ছে যে ইট ইজ আ সাবস্টিটিউট। অনেকেই ফ্রিজে ক্যাডবেরি রেখে দিচ্ছে, রাত্রিবেলা খেতে ইচ্ছে করলে সন্দেশের বদলে ক্যাডবেরিটা খাচ্ছে, সেটা হয়তো হচ্ছে, কিন্তু ইট ক্যানট রিপ্লেস সামথিং কমপ্লিটলি। রিপ্লেস করা যেটা হয়েছে ক্যাডবেরির সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে এটা বাচ্চাদের লজেন্স, বাচ্চাদের টফি, বাচ্চাদের ক্যাডবেরি, এই ব্যাপারটা নেই। ডেয়ারি মিল্কটা এখন, বা নানান রকম ভেরিয়েন্ট এখন, সুগার ফ্রি, এত % ফ্যাট ফ্রি এটসেট্রা, সেইগুলো কিন্তু অ্যাডাল্টরাও খাচ্ছে, সেই জিনিসটা কিন্তু হয়েছে। তো বৈচিত্র্য যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের বিভিন্ন রকম মানুষের জন্য বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট তৈরি হবে, বিজ্ঞাপন তৈরি হবে। আর আমার মনে হয় ওই ক্যামেরার দিকে দাঁড়িয়ে আছে অরুণাভ, ওর সাথেও যে জিনিসটা নিয়ে কথা হয় সেটা হচ্ছে যে সমাজ যদি বদলে যায় তাহলে সমাজের সিনেমাও বদলাবে, সমাজের অ্যাডভার্টাইজমেন্টও বদলাবে। সমাজ বদলে দেওয়ার বা সমাজকে মেসেজ দেওয়ার দায়িত্ব কি শুধু একমাত্র বিজ্ঞাপনের বা শুধু একমাত্র সিনেমার? আমার মনে হয় তা নয়। কারণ সমাজের থেকে নিয়েই তো তৈরি হয় এগুলো, সমাজের বাইরে তো এগুলোর অবস্থান নেই। সমাজের বাইরে দাঁড়িয়ে থেকে কোনো রকম সিনেমা হোক, থিয়েটার হোক, বিজ্ঞাপন হোক, গান হোক, কোনোটাই তো সম্ভব নয়। সেটা কি সম্ভব? আজকে ফ্রান্সে একটা সময় যে ধরনের সিনেমা বা থিয়েটার বা হয়েছে, আমাদের দেশে সেটা হয়নি, কেননা সমাজটা আলাদা।
একদম আবার আমাদের দেশে যেটা সমাজ বা পারিপার্শ্বিক সমস্ত কিছু রাজনীতি সব মিলিয়ে যেটা হচ্ছে সেটা আবার আফগানিস্তানে হচ্ছে না। তো প্রত্যেকটা জায়গার উপরেই তবে কতগুলো জিনিস আছে, কতগুলো ইমোশনাল নুয়ান্সেস আছে, যেই ইমোশনগুলো কিন্তু এই সমাজ বা এই কি বলে ভৌগোলিক যে ব্যবধানগুলো আছে সেগুলো ছাপিয়ে যায়, সেইগুলো কিন্তু আছে। ফর এক্সাম্পল এই যেমন এখানে কিউকি সাস ভি কভি বহু থি, একটা বিরাট পপুলার সিরিয়াল ছিল, সেইটা দেখা গেছে কিন্তু পাশতুনে ডাবড হয়ে যখন আফগানিস্তানে চলছে সেখানে চুরি ডাকাতি হয়ে গেছে। আমাদের এখানে মহাভারতের সময় যেমন সবাই রাস্তা ফাঁকা হয়ে যেত, ওরা সবাই ওটা দেখছে। সুতরাং কেন দেখছে? সাস ভি কভি বহু থি, হাউ ইজ ইট রেলিভেন্ট দেয়ার? সেইটাও একটা ভাবার ব্যাপার। তার মানে কোথাও একটা ইমোশনাল কানেক্ট আছে যেটা ওটাকেও আইডেন্টিফাই করতে পারছে, ঠিক যেভাবে আমরা বিদেশি ছবি দেখি এবং ইমোশনালি কানেক্টেড হই সেই সমাজে না থেকেও। সেইগুলো তো থাকেই, বিজ্ঞাপনেও থাকে, সিনেমাতেও থাকে, সাহিত্যে থাকে, সব জায়গাতেই থাকে। ঠিকই। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি, শুধু লাস্ট একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে, যে যেহেতু আপনি বাংলাতেও কাজ করেছেন, ন্যাশনালি কাজ করেছেন এবং বাইরেও কাজ করেছেন, হোয়ার ইজ দ্য ডিফারেন্স? মানে বিজ্ঞাপনের জায়গা থেকে আমরা এই শহর মানে কলকাতা শহর বা বাংলা কিভাবে করে ভার্সেস নয়, মানে কোথায় আলাদা ন্যাশনাল থিঙ্কিং এবং কোথায় আলাদা ইন্টারন্যাশনাল থিঙ্কিং? ন্যাশনাল থিঙ্কিংয়ের জায়গাটা হচ্ছে যে মূলত বম্বে বা দিল্লিতে যারা কাজ করেন দেখা যায় যে তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, শুধু বাঙালি তো নয়। সুতরাং বাঙালি শুধু নয়, বিভিন্ন প্রদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তাদের বোধ বুদ্ধি, তাদের চিন্তা ভাবনা, তাদের বড় হয়ে ওঠা আলাদা। সেই কারণে ওই বিজ্ঞাপনগুলোতে তারা যখন আইডিয়া করে নিয়ে আসেন, তাদের কিন্তু অনুভূতিগুলো, তারা যেগুলো আইডিয়া নিয়ে ভাবতে পারেন, সেটা অনেক সময় রিজনাল বিজ্ঞাপনে সম্ভব হয়ে ওঠে না। কারণ এখানে আমরা এক পেশে ভাবনা, আমাদের ওই একই, আমি জানি কাকে আমি বিক্রি করছি, আমি জানি আমার টার্গেট কনজিউমার, এত ভালোভাবে জানি যে আমার নতুন কিছু জানার নেই, এরকমই মনে হয়, যার ফলে একটা একঘেয়েমি ব্যাপার চলে আসে। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে কাজ এখানে আমরা আজকে অনেক বদলে যাচ্ছে বাংলায়। এখানে কিন্তু মানুষ অলস, মানে বাংলায় বেশি কাজ করতে চায় না, ওই ভেবে ফেলেছি একটা আইডিয়া দিয়ে দিয়েছি, দ্যাট ইজ ইট। হ্যাঁ, ওখানে কিন্তু সেটা নয়, ওখানে অনেক বেশি। আমার 10টা আইডিয়া, খুব ভালো আইডিয়া, তারপরেও আমার মনে হচ্ছে না, আরেকটা আইডিয়া হয়তো ওর থেকেও ভালো হবে, আরও বেশি হবে। এই চ্যালেঞ্জটা, নিজেকে নিজে চ্যালেঞ্জ করা প্রতি মুহূর্তে এবং সমস্ত কিছুতে, শুধু বিজ্ঞাপন না, সমস্ত শিল্প মাধ্যমের ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা আছে বলেই কিন্তু আমরা আজকে দেখতে পারি যে বাংলার বাইরে যেসব ছবি তৈরি হচ্ছে, থিয়েটার হচ্ছে, গান হচ্ছে অথবা বিজ্ঞাপন হচ্ছে, সেগুলো আরেকটু এগিয়ে আছে, এইটা আমার মনে হয়। বিদেশে আমি দেখেছি, বিদেশের বিজ্ঞাপন, কিছু বিজ্ঞাপন যেগুলো খুব পুরস্কার পায় সেগুলো খুব ভালো, তার তুলনায় কিন্তু ভারতীয় বিজ্ঞাপন অনেক বেশি এগিয়ে আছে বলে আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে। হ্যাঁ, কারণ আমি আমেরিকাতে গিয়ে আমার মনে আছে ওদের বলেছিলাম, ওরা স্টোরি বোর্ড করে তখনও একটা ফিল্ম প্রেজেন্ট করছে ক্লায়েন্টকে। আমি বলেছিলাম যে আমি তো স্টোরি বোর্ড করি না, তাহলে তুমি কী করে প্রেজেন্ট করো? আমি বললাম আমি গল্পটা শোনাই, আমি বলি তুমি এই দেখতে পাচ্ছ, তারপর তুমি এই শুনছো, তুমি এইভাবে বলে, তখন আমি বললো তুমি একটা প্রেজেন্ট করো আমাদের, কী করে তুমি করো। তো আমি একটা আইসক্রিমের বিজ্ঞাপন ওকে ওদের দেখিয়েছিলাম যে এইভাবে বলে আমরা ছবিটা দেখাই। কেন দেখাই? স্টোরি বোর্ড যদি করি, ছবিটা তো স্টোরি বোর্ডের সঙ্গে মিলবে না, তফাৎ হবে, তার কল্পনাটা থাকবে না, সে দেখতে পাবে যে আচ্ছা এরপরে তো এই সিনটা হওয়ার কথা ছিল, কেন এইটা হয়নি, অন্যটা কেন হলো। আজকের দিনে কিন্তু এই ফ্লুইডিটিটা দেখার জন্য আমি যে তুমি কি কল্পনা করেছো আমি তো জানি না, আমি তো তোমায় শুনিয়েছি, এবার তুমি যে কল্পনাটা করেছো পাশের লোক আরেকজন অন্যরকম কল্পনা করেছে, সেই রকম একটা ছবি তৈরি হলো। তো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বলে আমার মনে হয়। এবং আমার মনে হয় ভারতীয় বিজ্ঞাপন অনেক ক্ষেত্রেই এগিয়ে আছে, অনেক ভারত, বাংলাদেশ এইসব জায়গার বিজ্ঞাপন, পাকিস্তানেরও বিজ্ঞাপন অনেক এগিয়ে আছে আজকের দিনে বিদেশি বিজ্ঞাপনের তুলনায়। অরিন্দমদা, থ্যাংক ইউ। আমাদের এই গল্প আমি করতেই থাকবো, যেহেতু আমারও ইন্টারেস্টিং এরিয়া, এবং তুমি যে মানে তুমি বলে ফেললাম, হ্যাঁ, আমার মনে হয় আলোচনা, যে কোনো আড্ডা মারতে মারতে একটা সময় আপনিটা তুমি কখন অটোমেটিক্যালি হয়ে যায় আমি জানি না। তো খুব ভালো লাগলো, আমার খুব ভালো আর অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ, এবং এগুলো খুব ইন্টারেস্টিং কথা, কারণ এই কথাগুলো তো সাধারণত আমরা বলি না, জানিও না, সেই জন্যে আমার মনে হয় আপনাদেরও একটু অন্যরকম স্বাদ পেলেন বই থেকে। সাথে থাকুন,
ভালো লাগলে কেমন লাগলো জানাবেন। আমরা আমাদের থ্রুতে অরিন্দম দাও জেনে যাবেন যে আপনাদের কেমন লাগছে। আর এই যে আবার বইটা বললাম, আমার মনে হয় যে এই বইটা পড়লে পরে আরও অনেক ইন্টারেস্টিং কথা আপনারা জানতে পারবেন। বইমেলা আসছে, সেখানে বইটা নিয়ে আমার মনে হয় কথা হবে আবার। নিশ্চয়ই। ভালো থাকুন, দেখতে থাকুন বৈঠক। অরুণাভ যেটা বলে সেটা আজকে আমার বলার দায়িত্ব। স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ, ওই তো ওটা আপনারা জানেন। ধন্যবাদ। ধন্যবাদ।